কিভাবে এগুলি আপনারা জানেন, এগুলি আগের ক্লাস পড়ে আসছেন যে একটা কোম্পানির নাম অন্য কোম্পানির সদৃশ হতে পারবে না, এটা আপনারা আগের থেকে পড়ে আসছেন। কোন কোম্পানির নাম জাতিসংঘ বা তার যে সংগঠনগুলি আছে তার নামের সদৃশ হতে পারবে না, দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এরকম বিভিন্ন এগুলির সাথে সংশ্লিষ্ট হতে পারবে না। তো এটা আমরা জানি, এবং যদি এরকম হয়ে যায় তাহলে তাকে নোটিশ করা হবে এবং তাকে দ্রুত নাম চেঞ্জ করতে হবে। আর এই নাম চেঞ্জটা খুব রিসেন্টলি খুব হচ্ছে। সেটা হলো আমরা জানি যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে পিএলসি লেখাটা বাধ্যতামূলক এখন, না? আগে যেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কথাটা আমরা লিখতাম, এখন নতুন আইন হয়েছে যে যে কোম্পানিগুলি লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জেস, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই স্টক এক্সচেঞ্জের সাথে যাদের নাম লিস্টেড এবং যাদের শেয়ারগুলি ট্রেডেবল সিকিউরিটিস যাদের আছে তাদের নামের শেষে পিএলসি দিতে হবে এলটিডির পরিবর্তে। স্বাভাবিকভাবে যে কোনো একটা ব্যাংক, ব্র্যাক ব্যাংক আমরা যদি বলি, ব্র্যাক ব্যাংক নাম ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড, সবারই এরকম ছিল। এখন কিন্তু লিমিটেড আর রাখা যাচ্ছে না, লিমিটেড কেটে আমাকে কি করতে হবে, পিএলসি লিখতে হবে। তাহলে নেম চেঞ্জের কিন্তু প্রশ্ন আছে। এই নামের ভিতরে কিছু চেঞ্জ করতে গেলে সেকশন 11 কেমন, তো যে কোনো যতগুলি বাংলাদেশের লিস্টেড কোম্পানি আছে সবাইকেই কিন্তু এই কাজটা এই গত বছর করতে হয়েছে। এখনো হয়তো কিছু কিছু বাকি আছে, কিন্তু তাদের লিগাল কোনো হ্যাসেলের কারণে, কিন্তু আইনত ভাবে আরো আগে আইনটা এই পিএলসির আইনটা হওয়ার সাথে সাথে সবারই করা দরকার ছিল। তো নাম চেঞ্জ অনেক সময় একটা কোম্পানিকে টেক ওভার করে, অথবা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, অথবা যে কোনো কারণেই হোক নাম চেঞ্জের প্রয়োজন হয় এক্সিস্টিং কোম্পানিতে। সেই নাম চেঞ্জের বিধিবিধানগুলি আমরা জানব। খুব সহজ, কঠিন কিছু নাই, একদম সোজা। কিভাবে নাম চেঞ্জ হবে? নাম চেঞ্জ হবে হলো, এগুলি সব আপনারা সিনপসিস পাবেন, সিনপসিসে লেখা পাবেন, তবু আপনারা একটু নোট করে নিতে পারেন। সিনপসিস দিয়ে দিব আপনাদেরকে। একটা স্পেশাল রেজুলেশন স্পেশাল রেজুলেশন লাগবে। তাহলে আমরা জানলাম কোম্পানির নাম পরিবর্তনের ক্ষেত্রে স্পেশাল রেজুলেশন লাগবে। তারপরে হচ্ছে রিটেন পারমিশন। রেজিস্ট্রার রেজিস্ট্রারের লিখিত অনুমতি লাগবে। যখন লিখিত অনুমতি দিবেন তখন উনি কি করবেন, একটা সার্টিফিকেট ইস্যু করবেন। সার্টিফিকেট ফর চেঞ্জেস অফ নেম, সার্টিফিকেট পাবো, হ্যাঁ, নাম পরিবর্তন। এই কাজটা যদি হয়ে যায়, এই সার্টিফিকেট যদি পেয়ে যাই, তাহলে আমার নাম পরিবর্তনের সব বিধিবিধান কমপ্লিট হয়েছে, আইনগতভাবে সমাপ্ত হয়েছে হিসাবে গণ্য হবে। এই তাহলে মূল কাজ কি এখানে? মূল কাজ হচ্ছে স্পেশাল রেজুলেশন। মূল কাজটা হলো স্পেশাল রেজুলেশন। এই স্পেশাল রেজুলেশন দিয়েই আসলে নাম চেঞ্জ করতে হয়। এই নাম চেঞ্জের পরে একটা, এই নাম চেঞ্জের পরে হলো যে কোনো অ্যাসেট or liability
যা কোম্পানির আছে এই বিষয়গুলি তার অধিকার, হ্যাঁ, এখানে তার রাইট, অ্যাসেট এবং লায়াবিলিটিতে তার যে রাইটস অর অব্লিগেশন, obligation will not change. কোন কোম্পানির নাম যদি পরিবর্তন করা হয় তাহলে তার অ্যাসেট এবং লাইবিলিটির কোনো পরিবর্তন, অ্যাসেট এবং লাইবিলিটির অধিকার অধিকার এবং দায় গুলির পরিবর্তন হবে না। তার ব্যাংক লোন থাকতে পারে, তার একটা ফিক্সড অ্যাসেট থাকতে পারে, হ্যাঁ, তারপরে বিল্ডিং থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে, এই অধিকারগুলি ক্ষুণ্ণ হবে না। কেমন? আর লিগাল কোন লিগাল প্রসিডিংস বা লিগাল সুট যদি তার বিরুদ্ধে থাকে, লিগাল সুট সে যদি করে অথবা তার বিরুদ্ধে যদি করা হয়, লিগাল সুট কোন মামলা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে অথবা সে মামলা করেছে, সেইটারও সেই রাইট এবং অব্লিগেশনের কোনো পরিবর্তন হবে না। তো আমরা নাম পরিবর্তনের পদ্ধতি জানলাম। দিস ইজ দ্য ওয়ে। যদি জিজ্ঞাসা করে হাউ দ্য নেম অফ এ কোম্পানি ক্যান বি চেঞ্জড অর ইজ চেঞ্জড, নেম অফ এ কোম্পানি ইজ চেঞ্জড বাই এ স্পেশাল রেজুলেশন, পারমিশন অফ দ্য রেজিস্ট্রার, and register will issue a certificate. এই তিনটে ইফেক্ট হলে নাম পরিবর্তনের কাজ শেষ। অ্যাসেট লায়াবিলিটিস বা তাদের কোনো অব্লিগেশনের কোনো পরিবর্তন হবে না। একটা কোশ্চেন থাকে এখানে, কোশ্চেনটা হলো এই স্পেশাল রেজুলেশন নিয়ে। স্পেশাল রেজুলেশন নিয়ে একটা কোশ্চেন থাকে যে তাহলে স্পেশাল রেজুলেশনটা কি, কেন, কিভাবে, এরকম। এটা আমরা রেজুলেশন একটা ক্লাসই ইনশাআল্লাহ আলোচনা করব, পড়াবো। সেকশন 84, 81 থেকে গত ক্লাসে আপনাদেরকে বলেছি মিটিং 81, 82, 83, 84 আপনাদেরকে আলোচনা করবো। এখানে মিটিং এবং রেজুলেশন সব কভার করে, এজিএম ইজিএম বা আনুষঙ্গিক সব কিছুই কভার করে। তবে যেহেতু আমরা এখানে একটু নামটা এনেছি, একটা ধারণা, মিনিমাম একটা ধারণা আমাদের থাকা দরকার। সেই ধারণা নিয়ে আমরা একটু একটু জাস্ট একটু হাইলাইট করছি। সেটা হলো এটা একটা এজিএম এ নেওয়া যেতে পারে, স্পেশাল রেজুলেশন এজিএম এ হতে পারে, এটা ইজিএম এ হতে পারে। এগুলিকে বলা হয় জেনারেল মিটিং, এগুলিকে বলা হয় জেনারেল মিটিং। তার মানে স্পেশাল রেজুলেশনটা নিতে হবে একটা জেনারেল মিটিং এ, আইদার এজিএম অর ইন ইজিএম। এখানে নোটিশ পিরিয়ড 21 ডেজ নোটিশ দেওয়া থাকতে হবে এই জাতীয় রেজুলেশন নেওয়ার জন্য। 21 ডেজ নোটিশ পিরিয়ড করতে হবে এবং এজেন্ডা ফর স্পেশাল রেজুলেশন is to be mentioned. একটা হলো এই স্পেশাল রেজুলেশনের আরেকটা ক্রাইটেরিয়া হলো এই এজেন্ডার মধ্যে বলা থাকতে হবে যে এটা একটা স্পেশাল রেজুলেশন নেওয়ার জন্যই এজেন্ডাটা, অর্থাৎ আলোচ্য সূচি। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি, না? আলোচ্য সূচিতে যখন থাকে যেমন অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, ডিক্লারেশন অফ ডিভিডেন্ড, দিস আর দ্য অর্ডিনারি রেজুলেশন, না? বাট ইন কেস অফ স্পেশাল রেজুলেশন, এই স্পেশাল রেজুলেশন কথা মেনশন থাকতে হবে। such as a special resolution is to be taken for changes of the name of a company from X limited to X limited to X PLC, এরকম।
অর্থাৎ এটা যে একটা স্পেশাল রেজুলেশন, এটি এজেন্ডায় উল্লেখ থাকবে। আর একটা হলো সেই এজেন্ডাটা আমরা কি এজেন্ডা নিতে চাচ্ছি সেটা উল্লেখ থাকবে। আমরা প্র্যাকটিক্যালি যখন রেজুলেশন বা মিটিংস পড়াবো তখন আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব নোটিশ এবং রেজুলেশন কিভাবে হয়, তাহলে আপনাদের আর কোনো কথা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমরা জানলাম যে এজেন্ডা উল্লেখ থাকতে হবে। আর হচ্ছে 3/4 majority vote in favor of the agenda, huh? In favor of the agenda. In favor of the agenda. Come on. তাহলে 3/4 মেজরিটি ভোট লাগবে। এই কয়টা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এটা একটা স্পেশাল রেজুলেশন। তাহলে কয়টা কন্ডিশন একটু দেখি। 1, তারপরে হলো 2, তারপরে হলো 3, তারপরে হলো 4। তাহলে আমরা এই 4টা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমরা ওটাকে স্পেশাল রেজুলেশন বলতে পারি। স্যার একটা কোশ্চেন করা যাবে 4 নাম্বার পয়েন্ট নিয়ে? হ্যাঁ বলেন। স্যার মেজরিটি ভোটটা কি স্যার লিখিত হবে নাকি মৌখিক ভাবে হবে, যেমন পার্লামেন্টে হয় এরকম টাইপের, নাকি লিখিত হবে? না, এটা এটা কোম্পানির আর্টিকেলে বলাই থাকে সাধারণত মৌখিক হয়। সাধারণত ইন অর্ডিনারি কেস সবসময় মৌখিক। বাট কেউ যদি এটাকে চায় যে আমি ভোটিং চাই তাহলে ওই মিটিং এর একটা সিদ্ধান্ত লাগবে, চেয়ারম্যানের সিদ্ধান্তের ভিত্তিতে লিখিত করা হবে তখন। এটা হলো ইন কেস অফ রিকোয়ারমেন্ট। মেজরিটি শেয়ার হোল্ডার যদি রিকোয়ার করে যে আমরা এটা ভোটিংটা আমরা চাচ্ছি ব্যালটের মাধ্যমে চাচ্ছি, তাহলে ব্যালটের মাধ্যমেই হবে। সাধারণত অর্ডিনারিলি এটা রেজিং হ্যান্ড, হাত তুললে। হ্যাঁ বলেন, না বলেন না, হাত তোলা, রেজিং হ্যান্ড। সাধারণত হাত তুললেই, বেশিরভাগ যদি হাত তুলে, বেশিরভাগ না, 3/4 মেজরিটি, দ্যাট মিনস 75%, হ্যাঁ 75%। এখন এই 75% অফ হোয়াট? টোটাল শেয়ার হোল্ডার না, মেম্বার্স প্রেজেন্ট মিটিং, মেম্বার্স প্রেজেন্ট। ওই মিটিং এ যতগুলি মেম্বার হাজির হয়েছে তাদের 75% যদি পক্ষে হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড এবং এটা স্পেশাল রেজুলেশন হয়ে গেল, পাস। আর যদি তার থেকে কম হয়, এই মিটিংটা পাস হলো না, এজিএম এ এটা সরি এটা স্পেশাল রেজুলেশন হলো না, এটা কোনো কিছুই হলো না, মিটিংটা ইনভ্যালিড মিটিং, কোনো দাম নাই এটার। কেমন? এটা কার্যকরী হলো না, সুতরাং নাম চেঞ্জ করা যাবে না। সে আমার কোম্পানির এখানে যেহেতু নেম নিয়ে আমরা কাজ করছি, নামটা ছিল এক্স লিমিটেড। ডিউ টু রিকোয়ারমেন্ট, স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট ওর লিগাল রিকোয়ারমেন্ট ওর এরকম মানে ইন্টেনশন থাকতে পারে, যে কোনো একটা রিকোয়ারমেন্ট আছে যে আমার নামটা হতে হবে, লিগাল রিকোয়ারমেন্ট হয়তো তো বর্তমানে আছে এক্সপিএলসি, মিটিং জানাতে হবে যে এই কারণে আমার এটার নামে পরিবর্তন দরকার। আবার এমনও হতে পারে এক্স লিমিটেড এর জায়গায় এখন ওয়াই লিমিটেড করবো কোম্পানিটার নাম, আগে এক্স লিমিটেড ছিল, এটা মিস্টার এক্স কোম্পানিটা ফর্ম করেছিলেন, এই জন্য উনি এক্স লিমিটেড করেছিলেন। তো হি সোল্ড হিজ এটার শেয়ার এবং এটা নতুন ম্যানেজমেন্ট আর সব কিনে নিয়েছে মিস্টার ওয়াই। ওয়াই কেন এক্স লিমিটেড এর নামে কোম্পানি চালাবে? ঠিক আছে, এটা ওয়াই লিমিটেড, ওয়াই লিমিটেড। এখন আমার এক্সিস্টিং নেম হচ্ছে
X limited is changed or replaced by Y limited. এটা বলতে হবে it is a special resolution agenda. আমি স্পেশাল রেজলিউশন, এটা আমি এজেন্ডা লিখতে পারি। এজেন্ডা এটা সংক্ষেপে গ্রামার ইউজ না করে, যে স্পেশাল রেজলিউশন ফর চেঞ্জেস অফ নেম এক্স লিমিটেড টু ওয়াই লিমিটেড, না এরকম একটা এজেন্ডা হতে পারে। এটা যদি হতে হয়, এটা একটা মিটিং এ পাস হতে হবে, মিটিং এ পাস হতে হবে। মিটিংটা কি? মিটিংটা আইদার এজিএম অর ইজিএম। সেই মিটিংটাকে জেনারেল মিটিং বলা হয়। 21 দিনের নোটিশ থাকতে হবে। এজেন্ডাটা স্পেশাল রেজুলেশন, এই যে এজেন্ডার ভিতরে আমি স্পেশাল রেজুলেশন কথা নিয়ে আসছি, থাকতে হবে। আর লাস্টের ডিসিশন হলো 3/4 মেজরিটি শেয়ার হোল্ডাররা তারা বলছে ইয়েস দিস নেম ইজ চেঞ্জড। আর তারা যদি নো হয় তাহলে এটা পাস হবে না, এটা কোনো ওয়েতেই হবে না, সুযোগ নাই। এটাকে নতুন করে আবার হয়তো আসতে হবে, নতুন করে আবার চিন্তা করতে হবে। তারা নো বলার তো একটা রিজন থাকবে, সেই রিজনকে রিজলভ করে দেন আবার আসতে হবে মিটিং এ। কেমন? তো সাধারণত নাম চেঞ্জের ক্ষেত্রে যেহেতু কোনো দায় দেনা অধিকারের পরিবর্তন হয় না, এখানে বাধা বিঘ্নের তেমন একটা বিষয় থাকেও না। একটা কোশ্চেন আপনাদের থাকে, গত ক্লাসে ওজন্য কি নিয়ে আপনারা একটা কোশ্চেন করেছিলেন। এই কোশ্চেনটা হলো কোর্ট পারমিশন, অন্য বিষয়ে যদিও বলেছিলেন কোর্ট পারমিশন। এরকম কথা থাকে, এটা লাগবে কি লাগবে না। না, নাম চেঞ্জের ক্ষেত্রে কোর্ট পারমিশন লাগবে না। এখন প্রশ্ন হলো, এগুলি আমি আমরা আমার পরীক্ষার সময়ে বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা তখন এটা একটা প্ল্যান করে নিয়েছিলাম যে এটা লাগবে ওইটা লাগবে না, তো কোনটা, এটা তো অনেক ধরনের বিষয় আছে, কোনটা লাগবে কোনটা লাগবে না এটা মনে রাখবো কি করে? তো আমি মনে রাখতাম যেভাবে, সেটা হলো কেন লাগবে না কোর্ট পারমিশন, কেন লাগবে না? এটা শেয়ার হোল্ডারদের ম্যাটার, অনলি শেয়ার হোল্ডার্স ম্যাটার। কেন কোর্ট পারমিশন লাগবে না? এই জন্য যে এই কাজের জন্য কোম্পানির স্টেক হোল্ডার, না বলা হয় স্টেক হোল্ডার বলতে পারেন, স্টেক হোল্ডারদের দায় দেনা অধিকারের কোনো পরিবর্তন হয় না, স্টেক হোল্ডারদের কোনো অধিকার এফেক্টেড হয় না, জিওপারডাইজ হয় না। সুতরাং এই জন্য এখানে ইন্টারফেয়ার করারও কারণ নাই। আর নাম ভালো লাগলে এক্স লিমিটেড লাগবে, ভালো না লাগলে ওয়াই লিমিটেড রাখবে, তাতে স্টেক হোল্ডারদের এতে কিছু আসে যায় না। এই জন্য এটা কোর্ট পারমিশন বা বাইরের কোনো ইন্টারফেয়ারেন্স কোনো প্রয়োজন নাই। আমার কোম্পানির নাম আমি যেরকম সেরকম রাখবো। কেমন? তো আমার মনে হয় নাম সংক্রান্ত ক্লাস এতটুকুনি, এই সেকশনটা এতটুকু যথেষ্ট। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটা করতে কোশ্চেন পারেন। করবো। হ্যাঁ, নাম চেঞ্জে যেটা আমাদের হ্যাঁ, নামটা কোম্পানিতে নামটা বলো। আসছে স্যার। হ্যালো, একটা মিনিট হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, একটা দুইটা নাও, দুইটা নাও অন্তত। ঠিক আছে, জি ভাই বলেন। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম যে নেম চেঞ্জেরটা ব্যাপারে সেকশন 11 যেটা বলছে, এটা তো কোন নাম চেঞ্জ করে, যেটা আমার জানতে চাচ্ছি যে 2021 সালের পার্লামেন্টে যেটা পাস হয়েছে যে নেম চেঞ্জ হতে হবে, যে পাবলিক লিমিটেড হলে পিএলসি লাগাইতে হবে প্রতিটা কোম্পানির শেষে। এইখানে কি স্পেশাল রেজলিউশন দরকার আছে, যেন পার্লামেন্টে পাস করে দিয়েছে? জি দরকার আছে, সেটাই তো বললাম না একটু আগে, আমি বলে গেছি কথাটা, স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট যে নামটা এরকম আনতে হবে। তো সেই ক্ষেত্রে এটা নাম চেঞ্জ করতে হবে, বাট দিস দ্য ওয়ে। কেমন? এই আইনের, এটা কোম্পানি আইন এটাকে কন্ট্রোল করে। এখন অন্য আইনে কোনো জায়গায় কোনো আদেশ যদি থাকেও বা কোনো সেই জিনিসটাকে
এই কোম্পানি আইনের মাধ্যমেই তাকে রিজলভ করতে হবে, সুতরাং তাকে নাম চেঞ্জ করতে হবে ইন দিস ওয়ে প্রত্যেককেই, ওকে স্যার, ঠিক আছে। এবং সবাই তাদের নাম চেঞ্জ করছে। এটার জন্য নোটিশ প্রদান করতে হয় ইজিএম করতে হলে, সেগুলিও আপনারা দেখেছেন, নামগুলি চেঞ্জ আসছে, পেপারে আসে। তো এগুলি আপনাদের ক্লায়েন্টও হয়তো অনেক আছে এরকম, জি স্যার। যারা একটা বড় ফর্ম হন তাদের ক্লায়েন্টেরও দেখবেন নাম চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েতেই নামগুলি চেঞ্জ করেছে। জি, Thank you, sir. আর কারোর কোনো কোশ্চেন আছে? তার নেম চেঞ্জের জন্য কোনো ফি দিতে হবে? হ্যাঁ, না, ফি তো আরজেএসসি তে কিছু সাবমিট করবেন, ফি দিবেন না এরকম কিছু নাই। কেমন, এটা ফি তো অবশ্যই আছে, ফির ওকে একটা স্যার। শিডিউল আছে আরজেএসসি তে, এবং ফি ক্যালকুলেটর দেওয়া আছে অনলাইনে, সেখান থেকেও দেখতে পারেন। আর যেহেতু এখন ফিটা ক্যাশ পেমেন্ট কোনো ব্যবস্থা না, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট, এবং ফি জেনারেটেড হয় অটো জেনারেটেড ডিপোজিট স্লিপ, প্রিন্ট হবে আপনার কম্পিউটার থেকে, আপনি ব্যাংকে জমা দিবেন। সুতরাং এখানে আর কোনো ইস্যুস নাই, বাট ফি আছে, ফি দিতে হবে, খুব বেশি না, অল্প অল্প টাকা, কয়েকশো টাকা, হ্যাঁ, অল্প। স্যার, জি, জি, আপনি বলছেন আমাদের সিনপসিস দেবেন, সিনপসিস যেটা তো আপনার কাছে আছে রেডিমেড তৈরি করা, ওটা ঠিক আছে, সাথে সাথে যেটা রেডিমেড তৈরি করতেছেন এখন এটাও যদি দিয়ে দেন, এটা এটা হ্যাঁ, করা আমি কি গত হ্যাঁ, ক্লাসে এরকম আমি- লেখালেখি করেছিলাম, কিন্তু জি লেখালেখি স্যার, করে আমি ওটা আসলে ওটা মানে ডিলিট করে দিয়েছি। ডিলিট ফেলেছেন হ্যাঁ, ওটা হ্যাঁ, ডিলিট করে ঠিক ফেলেছেন। আছে। এই ক্লাসে স্যার স্যার আপনার যেটা করতে আছেন সাথে পিসিতে সাথে হলে স্যার রিসাইকেল বিন পাবেন স্যার, রিসাইকেল বিন থেকেও আপনি এটা রিকভারি করতে পারেন স্যার। ও আচ্ছা, আচ্ছা, তো আমি আর ওই শুধু দিন কারণ চেষ্টাও আচ্ছা, করিনি। যেটা ওটা গেছে ওটা তো এগুলিতে মানে আপনাদের এখন কাজে লাগতে পারে, মানে আজকে এইভাবে যেটা আপনারা তৈরি করতেছেন সাথে সাথে এটা আপনারা আমাদের দিয়ে দিন। আপনারা একটু খাতায় এই স্টাইলে নিজেরা এক্সারসাইজ করে নেবেন। কিন্তু দেখেন, আপনি একটা জিনিস, কোনো মুখস্থর কোনো বিষয় না আমি মনে করি, এবং আমার পরীক্ষার সময় আমি মুখস্থ করিনি, আমি পয়েন্ট গুলি 1 2 3 1 2 3, আমার পুরো ক্লাসটাই কিন্তু সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। শেষ পর্যন্ত এই 1 2 3 4 2 3 4টা পয়েন্ট, তারপরে দুই এক সেন্টেন্স যদি কোনো জায়গায় লিখতে হয় লিখবেন সেখানে, কিন্তু এই ওয়েতে আপনারা একটু নোট করে রাখলে আপনাদের মনে থাকবে, 2 4টা সেন্টেন্স আপনারা লিখতে পারবেন, সেই যোগ্যতা আপনাদের ইনশাল্লাহ আছে। তো এই ওয়েতে আপনারা একটু সামারাইজ করে নিন যে সেকশন 11 বাস আমি এইটুকুন, এর ভিতরে এইদের আমার নলেজ এরিয়া হচ্ছে এইটুকুন, এ দিয়ে আমি যে কোনো উত্তর করব। এখন আপনারা আমাকে যত প্রশ্ন করবেন এর ভিতর থেকে আমি উত্তর করবো ইনশাল্লাহ, এর বাইরে কিছু তেমন একটা প্রয়োজন হবে না। আর কারোর কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার, আপনি একটা কথা বলেছিলেন, যদি আমাদের স্টেক হোল্ডারদের কোনো দায় দানার পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন দরকার নেই। স্যার, এটা কি সব ক্ষেত্রে নাকি শুধুমাত্র স্যার নাম পরিবর্তনের ক্ষেত্রে? বলছি যে নাম পরিবর্তনের ক্ষেত্রে কোর্ট পারমিশন লাগে না, এটা লাগে না মানে কোনো রিকোয়ারমেন্ট রাখা হয়নি। এখন নিজেকে প্রশ্ন করছি, এটা কেন রাখা হলো না, এটা প্রশ্ন। সবকিছুতে একটা কজ থাকে, ঠিক সেকশন 12 সেখানে রাখা হয়েছে, 11তে কেন রাখা হলো না? তো তার যুক্তিটা হলো মনে রাখার জন্য, এটা আমার পার্সোনাল ফিলোসফি, এটা বইতে লেখা নাই, যে এখানে এরপরের সেকশনটা হচ্ছে সেকশন 12, হ্যাঁ, সেকশন 12, মেমোরেন্ডাম চেঞ্জ, আমি সংক্ষেপে লিখি, মেমোরেন্ডাম চেঞ্জ মানে অবজেক্টিভ ক্লজ চেঞ্জ, অ্যাকচুয়ালি অবজেক্টিভ ক্লজ। মেমোরেন্ডাম চেঞ্জ মানে আসলে ওখানে অবজেক্টিভ ক্লজ চেঞ্জ, পুরো মেমোরেন্ডাম না, সেকশন 12, কিন্তু হেডলাইনটা বলা আছে মেমোরেন্ডাম এরকম, কিন্তু ভিতরে বলা আছে আসলে অ্যাকচুয়ালি অবজেক্টিভ ক্লজ। আমরা এই জন্য গতকালকের ক্লাসে আমি ওই মেমোরেন্ডামটা আগে পড়িয়ে আসছি। মেমোরেন্ডামের কয়টা জেনারেল ক্লজ বলেন তো একটু, কেউ, এনিবডি, কয়টা ক্লজ? স্যার 5টা পড়াইছিলেন। 5টা ক্লজ, মাশাআল্লাহ, 5টা। কেমন, সেখানে নেম চেঞ্জ, নেম, অ্যাড্রেস, মনে আছে, অবজেক্টিভ ক্লজ, 3 নাম্বার হলো অবজেক্টিভস। কেমন, এগুলি কিন্তু একদম ডিটেইলড আপনাদের পড়ানো হয়েছে, অবজেক্টিভ 3 নাম্বার। তাহলে নেম, অ্যাড্রেস, অবজেক্টিভ,
লাইবিলিটিস ক্যাপিটাল, এই হলো 5টা ক্লজ। তো নেম চেঞ্জ 1 নাম্বার যেটা, সেটা কোনো কোর্ট পারমিশন লাগে না। কিন্তু এই সেকশন 12 মেমোরেন্ডাম যে কার্ডে বলা হয়, অর্থাৎ অবজেক্টিভ ক্লজ যে চেঞ্জ, যেটা মেমোরেন্ডামের থার্ড যে ক্লজ, সেখানে কিন্তু আবার কোর্ট পারমিশন লাগে। এখন আমি নিজে একটু এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছি, তো হোয়াই, কেন রাখা হলো। তো হতে পারে এটা নাও মিলতে পারে কিছুর সাথে। মানে আমার জাস্টিফিকেশন হলো, যেহেতু নাম পরিবর্তন হলে, আমার নাম যদি আজকে আমি এফিডেভিট করে চেঞ্জ করি, তাহলে কি আমি যে লেখাপড়া, আমার এডুকেশন, একাডেমিক লেখাপড়া, প্রফেশনাল এডুকেশন, এগুলি কি সব লস হয়ে যাবে? আমার ব্রেন থেকে এগুলি সব মুছে যাবে? তা তো না। হ্যাঁ, হতেই পারে অনেকে তার ব্যক্তিগত নামও পরিবর্তন করে এরকম। তো তার জন্য তার অধিকার, দায়, এডুকেশন, সার্টিফিকেটস, এগুলি কোনো কিছু ক্ষুণ্ণ হয় না। তো যদি ক্ষুণ্ণ না হয়, সবকিছু ঠিক থাকে, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা যদি ঠিক থাকে, না কেন, তোমরা খেলে আনো, অসুবিধা নেই, আমি টাকা দেবো, নিয়ে আসো। তো তা যদি ঠিক থাকে, আমি যার বিরুদ্ধে মামলা করছি সেও যদি ক্ষতিগ্রস্ত না হয়, আমার বিরুদ্ধে যে মামলা করছে, ইনকাম ট্যাক্স আমার বিরুদ্ধে যদি কোনো মামলা করে, তাহলে আমার যদি কোনো ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট হয়, তাহলে আমি নাম চেঞ্জ করলে আমার লাইবিলিটি মুছে যাবে না। আমার কোম্পানির নাম এক্স লিমিটেড, ট্যাক্স লাইবিলিটি যদি হয়, তাহলে আমার নাম পরিবর্তন করলে কি ট্যাক্স লাইবিলিটিতে চলে যাবে? যাবে না। তো তা যদি না যায়, কারোর কোনো অধিকার যদি ক্ষুণ্ণ না হয়, তাহলে কোর্ট পারমিশন লাগে সাধারণত যেখানে আরবিট্রারি, যেখানে দিলে বা না দিলে এখানে কোনো এক পক্ষের অধিকার নষ্ট হতে পারে, ক্ষুণ্ণ হতে পারে। এই জন্য কোম্পানি নিজে নিজে একটা ডিসিশন নিয়ে নিল, অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। এখানে সেই ধরনের ক্ষতি হওয়ার তো সম্ভাবনা নাই। এই জন্য আমি মনে করি যে এখানে কোর্ট পারমিশনের কোনো প্রয়োজন রাখা হয়নি। কেন রাখা হয়নি সেটা তো আর আমরা জানি না, কেউ জানি না। বাট যদি এটাই আমরা জাস্টিফিকেশন যদি খোঁজার চেষ্টা করি, একটা জাস্টিফিকেশন তো আসবে। যারা রাখে নাই, সেই লোক আমি না, অন্যরা। তো তারা তো একটা চিন্তা চেতনা করেই করেছে। চিন্তা চেতনার দিকে দেখলে দেখা হয় দিস ইজ দ্য কজ, যে এখানে কারোর কোনো অধিকার, রাইটস, লাইবিলিটিস এফেক্ট করে না বিধায় এখানে কোনো কোর্ট পারমিশনের কোনো ইস্যু নাই। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, অন্য কোনো কারণেও হতে পারে, কিন্তু মেইন কজ আমি মনে করি এটাই। কেমন, কারণ যেটা নাই, কেন নাই তা তো আর আমরা জানি না। কেমন, এই স্যার আপনার কাছে, জি একটা সম্পূর্ণ কোশ্চেন ছিল, ছোট স্যার। সেটা হচ্ছে যে স্যার, লিমিটেড এক্স লিমিটেড থেকে এক্সপিএলসি করব, এটা তো আমার স্টেট রিকোয়ারমেন্ট, এক্ষেত্রেও কি আমার নাম চেঞ্জের ওই প্রসিডিউরটা লাগবে? হ্যাঁ, সেটাই তো একটু আগে একজনে কোশ্চেন করলেন, যে সেম প্রশ্নটা কোশ্চেন। করছিলাম আমি। রিয়েলি স্যার, মানে একটু কনফিউজ ছিল এই জন্য স্যার। না, লাগবে ওই লাগবে কোশ্চেন স্যার। আমি করছিলাম, লাগবে হ্যাঁ সহযোগী। হ্যাঁ, লাগবে। থ্যাংক ইউ স্যার। তাকেও এই কোম্পানিজ অ্যাক্টের সেকশন 11 অনুযায়ী দিস ইজ দ্য ওয়ে, তাকে এই পদ্ধতিতে নামটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে যেদিন তার নামটা চেঞ্জ করবে, তার পরের দিন থেকে তার যত ডকুমেন্ট যা যেখানে আছে সব জায়গায় চেঞ্জ করবে। তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে জানাবে, তার অন্য যা যে বিষয় আছে সবাইকে জানিয়ে দিবে আমার নতুন নামেই। ডকুমেন্ট হচ্ছে ওই যে একটা সার্টিফিকেট দিবে যে আরজিএসসি থেকে, ওই সার্টিফিকেট সাপোর্টেড বাই দ্যাট সার্টিফিকেট, ওইটা আপনি সাবমিট করতে হবে যে আসলে আমার নাম এই ছিল। ওই সার্টিফিকেটটা আবার এমন ভাবেই তৈরি করা যে তার এক্সিস্টিং নেম এই, প্রিভিয়াস নেম, ওল্ড নেম হচ্ছে এক্স লিমিটেড, আর নিউ নেম হচ্ছে ওয়াই লিমিটেড, ওই দুইটা নামই ওখানে বলা থাকে। সুতরাং ওই ডকুমেন্টটাই হচ্ছে আপনার এভিডেন্স যে আপনি সব জায়গায় জানাবেন, আপনার লেটার হেড চেঞ্জ করবেন, অন্যান্য জায়গায় চেঞ্জ করবেন, ভিজিটিং কার্ড চেঞ্জ করবেন ওই কাগজটার ভিত্তিতে। এটা হলো এটা সার্টিফিকেট ফর চেঞ্জেস অফ নেম। তবে যেটা প্রশ্ন করলেন আপনারা, এই কাজটা যেহেতু এবছর খুব অনেক হয়েছে, এই জন্য আপনার
এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে সব ডানে বায়ে সব বিষয়গুলো আলোচনা করলাম যে স্যার প্র্যাকটিক্যালি আমাদের কোশ্চেনটা তো এরকম হবে না যে হাউ নেম ইজ চেঞ্জ দ্য প্রসেস, এইভাবে না, আপনাকে একটা প্রবলেম ধরবে। ওই পিএলসি ওইভাবে ওই যে কোশ্চেন করলেন, পিএলসি সে তো স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, ইট ইজ এ লিগাল রিকোয়ারমেন্ট। তো মিস্টার এক্স ডাইরেক্টর বলছে যে এটা দরকার নাই, সেকশন 11 এটার জন্য অ্যাপ্লিকেবল না, অটোমেটিক্যালি আমি নাম কেটে আমি নাম লিখে দেবো, এরকম সব জায়গায়। তখন আর একজন বললো যে না করা যাবে না, এখন তোমার মত কি, সে 5 মার্ক, তোমার মতামত কি? তো কনফিউজিং তো, যে এটা তো স্টুডেন্ট রিকোয়ারমেন্ট আসলে। কিন্তু আপনি ক্লাস করলে আপনার লাভ হলো এই যে এটা আপনি জানলেন যে না এটা লাগবে, এটা কোম্পানিজ অ্যাক্টের কাজ, অন্য যায় যেখান থেকে যে আদেশ করুক না কেন, কোম্পানিজ অ্যাক্টের এই আইন অনুযায়ী যে সেকশনে যা সেইটা অনুযায়ী কাজটা করতে হবে, নাম চেঞ্জ করতে হবে as per the provisions of section 18। কেমন? এটা শেয়ার হোল্ডারদের অনুমতি লাগবে। জি প্লিজ, আর কিছু? আর কোনো কোশ্চেন নাই তাহলে বোঝা গেল না এখানে, এটা আপনাদের দিতে হবে, আপনারা বললেন ওকে দিয়ে দেবো, সমস্যা নেই, পেয়ে যাবেন। এগুলো দিতে তার নোটস, আমি এই পরীক্ষার সময় এরকম আপনারা যে কোনো সেকশনের উপরে নিজেরা নিজেরা এরকম নোটস তৈরি করবেন, তাহলে আপনাদের সহজে মুখস্থ হবে। স্যার আপনার এগুলো সুন্দর কি পয়েন্ট একদম, এটা মনে রাখতে হবে। ল তো তাই, কি পয়েন্ট ছাড়া আপনি আইন কি সেন্টেন্স মুখস্থ করে করি কে আইন জি স্যার। তারপরে রাখতে পারবেন, এটা সম্ভব না। কি পয়েন্ট? এই সেকশন 12 আবার দেখেন ওই একই স্টাইলে আমরা আবার করবো, যে সেকশন 12 হচ্ছে বলা হচ্ছে যে অবজেক্টিভ ক্লজ, হ্যাঁ, অল্টারেশন অফ মেমোরেন্ডাম, এখানে বলা আছে অল্টারেশন অফ মেমোরেন্ডাম কি হলো, এটু অল্টারেশন মানে চেঞ্জ, চেঞ্জ টু কেটে দেই, বইতে আছে এইটা অল্টারেশন অফ মেমোরেন্ডাম, আসলে বুঝতে হবে আমাকে, আসলে এটা অল্টারেশন অফ অবজেক্টিভ ক্লজ, এটা অল্টারেশন অফ মেমোরেন্ডাম না, অল্টারেশন অফ অবজেক্টিভ ক্লজেস। মেমোরেন্ডাম বললে তো ওই 5টা ক্লজ না সব, আসলে তা না, এখানে আলোচনা করা হয়েছে শুধু অবজেক্টিভ ক্লজ নিয়ে, অন্য কিছু দিয়ে না, সেটা নিয়ে এখানে আলোচনা হবে। এখন প্রশ্ন হলো এখানে দুইটা প্রশ্ন আপনাকে জানতে হবে। এটা হলো সে হাউ, মানে কিভাবে মেমোরেন্ডামের অবজেক্টিভ ক্লজ চেঞ্জ করা যায়, হোয়াট ইজ দ্য ওয়ে, পদ্ধতি, হ্যাঁ একটা হয়, এই দুইটা কোশ্চেন এখানে এই সেকশনে এসে দাঁড়ায়। তো পরীক্ষা কি আসছে এটা আমাকে আগে বুঝতে হবে, সেই অনুযায়ী উত্তর করতে হবে। হ্যাঁ, এটা আসলেই তো লেখা যাবে না, বুঝে শুনে উত্তর করতে হবে। অর্থাৎ প্রথম হলো মেমোরেন্ডাম কিভাবে চেঞ্জ করা যায়, মেমোরেন্ডামের অবজেক্টিভ ক্লজেস কিভাবে চেঞ্জ করা যায় না, আমরা দুইটা তিনটে একটা অবজেক্টিভ ক্লজ লিখি। আগের ক্লাসে আমি ডিটেইলড আপনাদেরকে মেমোরেন্ডামের উপরে আলোচনা হয়েছে, এই অবজেক্টিভ ক্লজে যাই। সাধারণত 1 নাম্বার যে অবজেক্টিভ, এটা হচ্ছে কোর অবজেক্টিভ অফ দ্য কোম্পানি, মূল, আসলে কোম্পানি কি করতে চায় একটা সেন্টেন্সে বলেন আপনি, এটা হলো মূল, আর বাকিগুলি ওকে সাপোর্ট করে। সে আমি এখানে বললাম যে ইট ইজ এ সংখ্যা, এক্স 100% লেখেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড, export oriented textile, লিমিটেড, textile means plus 100% export oriented textile industry, এটা তো 1 নাম্বার ক্লজ, এটাকে বলা হয় কোর, মূল বিজনেস অফ দ্য কোম্পানি, এর বাকি যা আছে সব একে সাপোর্ট করবে, টু ইম্পোর্ট মেশিনারি, টু এক্সপোর্ট ফেব্রিক্স, টু আপনার ওপেন, মানে আর যা যা আছে, to take, to borrow money for the company, to amalgamate with any other company, to এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস থাকতে পারে। তারপরে হলো
to provide the corporate guarantee, to accept corporate guarantee, তারপরে হচ্ছে to বিভিন্ন ধরনের, মানে সবই কিন্তু এইটাকে কেন্দ্র করে। সেন্টার পয়েন্টে আছে হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখন এইটা আপনি অল্টার করতে চাচ্ছেন, পরিবর্তন করতে চাচ্ছেন, অথবা এরপরে 2 নম্বরে আছে ইম্পোর্ট মেশিনারি। এরকম ভাবে আপনার আরো এরকম অনেক কথাবার্তা আছে। এখন কোন একটা জায়গায় বলা নাই যে কর্পোরেট গ্যারান্টি। কর্পোরেট গ্যারান্টি প্রোভাইড করা অথবা নেওয়া, দুইটাই কিন্তু আসলে কোম্পানির প্রয়োজন হয়। আপনার একটা লোন নিবেন, আর একটা কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে, অথবা আরেকটা কোম্পানি আপনার আছে সে লোন নেবে, আপনি গ্যারান্টি দিবেন। এই কথাটা নাই, এই কথাটা নাই, এই কথাটা absent, আপনার মেমোরেন্ডামে নাই। Just a minute, wait. আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই 2টা ক্লজ একটা মেমোরেন্ডামে আছে। এখানে সাধারণত 8-9টা ক্লজ থাকে, 2টা আছে, কিন্তু ভুলবশত এরকম একটা ক্লজ বা 2টা ক্লজ রাখা হয়নি, বা আগে মনে করেছিল যে দরকার নাই, কিন্তু এখন মনে করছে যে কোম্পানি লোন নিবে ব্যাংকের থেকে, এই কথাটা লেখা নাই যে কোম্পানি লোন নিতে পারবে, অথবা গ্যারান্টি দিবে অথবা গ্যারান্টি নিবে, এই কথাগুলি বলা নাই। তাহলে মেমোরেন্ডামে কথাটা থাকতে হবে। এখন ব্যাংক বলছে আমি তোমাকে লোন দিতে পারবো না যতক্ষণ তোমার মেমোরেন্ডামের ভিতরে এই শব্দটা তুমি না আনবা, অথবা তোমার একটা কর্পোরেট গ্যারান্টি লাগবে, তুমি তো কর্পোরেট গ্যারান্টি অ্যাকসেপ্ট করতে পারবা না যেহেতু তোমার কর্পোরেট গ্যারান্টির কথাটা মেমোরেন্ডামে নাই। এরকম হতে পারে। সেকেন্ডলি, এই যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড টেক্সটাইল মিলস, এর সাথে গার্মেন্টস কথা বলা নাই যে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবেন। আপনি এর সাথে একটু রেডিমেড গার্মেন্টস, আপনি এর সাথে রেডিমেড গার্মেন্টস আপনি কথাটা করবেন, এটা একটা এর আন্ডারেই করবেন। যে আমার টেক্সটাইল হচ্ছে কাপড় তৈরি করে, আর গার্মেন্টস হচ্ছে কাটিং সুইং এগুলি কাজ করে। আমি এটাও রাখতে পারি এটার আন্ডারে, আমার একই জাতীয় নেশা যেহেতু, এইরকম একটা আপনি ইনসার্ট করবেন, অথবা এটা আছে এটাকে ডিলিট করবেন, বাদ দিবেন, এটা রাখবেন না, কেমন, এটা বাদ দিবেন। অথবা কর্পোরেট গ্যারান্টি আছে, এটা আমি রাখবো না, এখানে কোনো ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এই জন্য এটাকে ডিলিট করব। যাই হোক, ইন কেস অফ অল্টারেশন, ডিলিশন, ইনসার্শন, যাই করেন না কেন, এই মেমোরেন্ডামে বিশেষ করে এই অবজেক্টিভ ক্লজের ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে, ম্যাটেরিয়াল কোনো কিছু চেঞ্জ করলে অবশ্যই আপনাকে সেকশন 12 অনুযায়ী কাজটা করতে হবে।
দিস আর দ্য ম্যাটেরিয়াল চেঞ্জ, যে এটা আপনি লোনটা আপনি ভিতরে ইনসার্ট করবেন অথবা লোনটাকে বাদ দিবেন, লোনটাকে রাখবেন না, কেমন এরকম। এখানে একটা ইনভেস্টমেন্ট ক্লজ আছে, মনে করেন ইনভেস্টমেন্ট, এটা অনেক কোম্পানিতে এটা ফলো করে। এটা ইনভেস্টমেন্ট একটা ক্লজ আছে, যে ক্লজটা যে এই কোম্পানি তার ফান্ড আদার কোম্পানির ক্যাপিটালে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল আর সিকিউরিটিস, সিকিউরিটিস যে বলা আছে যে করতে পারবে। আবার অনেক কোম্পানি এটাকে প্রহিবিট করে রেখেছে, না এটা করা যাবে না। তো সুতরাং যারা আছে সেটিকে ডিলিট করতে চাইলে অথবা যার নাই সে যদি এর ভিতরে আনতে চায়, তাহলে আপনার এই মেমোরেন্ডামের অবজেক্টিভ ক্লজের এটা একটা অল্টারেশন, এডিশন হোক আর ডিলিশন হোক, এটা একটা অল্টারেশন। এই অল্টারেশনের জন্য সেকশন 12। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলাম অবজেক্টিভ ক্লজের ক্লজগুলি কেমন থাকে। এখন হয় হাউ ইট ইজ ডান লিগালি। তাহলে 1 নম্বর ওই সেই আগের মতো চলে যান, এখানে যা যা আমরা বলেছিলাম এই সেই স্পেশাল রেজুলেশন, আবার সেই এখানে আমরা নিয়ে আসতে পারি যে স্পেশাল রেজুলেশন উইল বি রিকোয়ার্ড। তারপরে হচ্ছে স্পেশাল রেজুলেশন করার পরে দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কোর্ট পারমিশন। is to be taken for such alteration. যে অল্টারেশনটা আপনি চাচ্ছেন এটার জন্য কোর্টের পারমিশন লাগবে। এখন কোর্ট এটাকে কিন্তু যাচাই বাছাই করে আপনি যা চাচ্ছেন তাই যে সে দিয়ে দিবে তা কিন্তু না। সে আপনারটা পুরোটাও দিতে পারে, পার্শিয়ালি অ্যালাউ করতে পারে, মোটেও অ্যালাউ না করতে পারে। এটা ডিসক্রিশন হচ্ছে কোর্টের। কোর্ট কি করবে, এর সাথে স্টেক হোল্ডার্স, ওই যে এর আগে বললাম আমি, স্টেক হোল্ডার্স মে বি অ্যাফেক্টেড। এটার জন্য কিন্তু স্টেক হোল্ডার্স অ্যাফেক্টেড হয়, সেটা আমি পরে আলোচনা করব। সেই স্টেক হোল্ডার্সদেরকে নোটিশ দিতে হবে। আমরা লিখি এখানে নোটিশ টু স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার্সদেরকে নোটিফাই করতে হবে যে আমি কোম্পানির অবজেক্টিভ ক্লজ চেঞ্জ করব, আইদার এডিশন ডিলিশন অল্টারেশন করব। এখন এটার জন্য পাবলিকলি নোটিফাই করতে হবে, পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে আসতে হবে, তাই না? এটা আসার পরে দেন কোর্ট একটা হিয়ারিং ডেট নির্ধারণ করবেন, হিয়ারিং নিবেন। যদি কেউ এটাকে প্রোটেস্ট করতে চায়, চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তার উকিল নিয়ে তার অথরাইজড পারসনকে দিয়ে ওখানে কোর্টে চ্যালেঞ্জ করতে পারে যে না আমি এই অল্টারেশন চাই না। কেমন? চ্যালেঞ্জ করার পরে যাই হোক কোর্ট একটা ডিসিশন আসবে, সেই ডিসিশনই হচ্ছে পারমিশন ইজ টু বি টেকেন ফর সাচ অল্টারেশন। ডিসিশন যদি পার্শিয়ালি হয় পার্শিয়ালি, ফুল হইলে ফুল, যেটুক দিবে ততটুকের জন্যই আপনি অ্যালাউড। কেমন? দেন হচ্ছে সাবমিশন। সাবমিশন অফ দা, কি সাবমিট করবো, রেজুলেশন সাবমিশন করব হচ্ছে সাবমিশন অফ দা প্রপোজাল অফ অল্টারেশন, প্রপোজড অল্টারেশন, যেটা করবে সাপোর্টেড বাই দ্য কোর্ট অর্ডার। হ্যাঁ, কোর্ট অর্ডার যেটাকে সাপোর্ট করবে এটা সাবমিট করতে হবে। সাবমিশন অফ দ্য টু আরজেএসসি, হ্যাঁ, টু দ্য রেজিস্টার আর কি, মেইনলি টু দ্য রেজিস্টার। আমরা আরজেএসসি কথাটা বলি কিন্তু আমরা সাধারণত আইনের ভাষা হলো রেজিস্টার। রেজিস্টারকে সাবমিট করতে হবে সেই প্রপোজালটা, যেটার সাথে কোর্টের অর্ডারও থাকবে। এবং এটার জন্য নির্ধারিত কিছু টাইম আছে, আমার সিনপসিসে আপনারা পেয়ে যাবেন। সেই নির্ধারিত দিনের মধ্যে না না যদি সাবমিট করা যায় তাহলে এই কোর্ট অর্ডার কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। কেমন? কোর্টের অর্ডারের নির্ধারিত একটা টাইমের মধ্যে সেই আমি ডেটটা আমার খেয়াল নাই, সম্ভবত 90 ডেজ, সম্ভবত 90 ডেজ
90 ডেজের মধ্যে এটা সাবমিট করতে হবে টু দা রেজিস্ট্রার। 90 ডেজের মধ্যে সাবমিট করলে 90 ডেজের মধ্যে সাবমিট করতে হবে, তাহলে এটা ইফেক্টিভ হবে, এটা পাস হয়ে যাবে আপনার। এরপরে সার্টিফাইড কপি আপনি উঠিয়ে আপনার মেমোরেন্ডামে রিপ্রিন্ট করতে পারেন, সার্টিফাইড কপি নিতে পারেন। তো কিন্তু যদি 90 ডেজের মধ্যে না করা যায়, তাহলে আবার কোর্টের কাছে যাইতে হবে। আবার সেখানেও আবার নির্ধারিত ডেট আছে, সে 30 ডেজ তার কাছে যেয়ে যে আমি এই কারণে জমা দিতে পারিনি, আমার এই প্রবলেম ছিল, যদি ভ্যালিড গ্রাউন্ড হয় তাহলে কোর্ট তার অর্ডারটাকে আবার রিভাইভ করে দিতে পারে। আবার ঠিক আছে, তুমি এখন সাবমিট করো, আর একটা টাইম এক্সটেনশন করে দিল তাকে, এখন তুমি যাও টু দা রেজিস্ট্রার। যাই হোক, এই হলো রিকোয়ারমেন্ট। তাহলে আমরা কি পেলাম? স্পেশাল রেজুলেশন, কোর্ট পারমিশন, নোটিস টু দা স্টেক হোল্ডার্স, এরকম আর কি। স্টেক হোল্ডার্স কে? স্টেক হোল্ডার্স মে বি ব্যাংক, প্রথম স্টেক হোল্ডার, যা অর্থাৎ যারা লোন প্রোভাইডার, যারা লোন দিয়েছে কোম্পানিকে, এই জাতীয় এজেন্সি, তাদেরকে নোটিফাই করতে হবে। স্যার তারপরে হতে পারে জি স্যার টুইটার মধ্যে স্যার ব্র্যাকেটে লেখা যায় না স্যার, নিউজ পেপার, তাহলে বুঝে নেবো নিউজ পেপার, নোটিস টু স্টেক হোল্ডার বাই নিউজ পেপার। নিউজ পেপার তো দিতে হবে, তবে বিশেষ করে স্পেশাল কিছু বিষয় আছে, খালি নিউজ পেপার দিলে পুরোপুরি কভার করবে না। স্পেশাল কয়েকটা লোক আছে, তারা যেন নোটিশটা দেখেছে, পেয়েছে, এটার কিন্তু ব্যবস্থা থাকতে হবে। তার ভিতরে হলো সে ব্যাংক। ব্যাংক মিন্স লোন প্রোভাইডার, আমি লিখি লোন প্রোভাইডার। হ্যাঁ, এরা স্যার একটা কোশ্চেন ছিল, জি স্যার এটা কি লোয়ার কোর্ট থেকে নিতে হবে না হায়ার কোর্ট থেকে নিতে হবে হাইকোর্ট। এই পারমিশনটা? শোনেন, এই যত কোম্পানিজ অ্যাক্টের যত কেস, এই যত কোম্পানিজ অ্যাক্টের দুইটা নীতিগত জিনিস আমি একটু একবারে বলে দিই আপনাদের, তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না। যখনই বলা হবে কোর্ট, কোম্পানিজ অ্যাক্ট যত যেখানে কোর্ট বলেছে, দ্যাট মিনস হাইকোর্ট। কোর্ট মিনস হাইকোর্ট, কেমন? আর কোনো এক কথা, Yes, sir. যত যেখানে কোর্ট বলা আছে হাইকোর্ট। যেখানে বলা আছে গভর্নমেন্ট, যেখানে বলা আছে পারমিশন অফ গভর্নমেন্ট উইল বি রিকোয়ার্ড, আপনি কার কাছে যাবেন? রেজিস্টার। কোন RJC মিনিস্ট্রি? হ্যাঁ, না না না, RJC না। যেখানে বলা আছে গভর্নমেন্ট পারমিশন লাগবে, গভর্নমেন্ট ক্যান অ্যাপয়েন্ট অ্যান অডিটর, সবাই অডিট অ্যাপয়েন্টমেন্ট করতে ফেল করছে, হ্যাঁ, তাহলে একজন পারবে, গভর্নমেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। সেই গভর্নমেন্ট বলতে কি পুলিশ থানায় যাবেন, নাকি ইনকাম ট্যাক্স অফিসের কাছে যাবেন, নাকি RJC-র কাছে যাবেন? গভর্নমেন্ট তো, এরা তো সবাই গভর্নমেন্ট অফিস, কার কাছে যাবেন? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন কিন্তু বলা নাই, এটা কিন্তু আইনে বলা আছে টু দা গভর্নমেন্ট। গভর্নমেন্ট মিনস মিনিস্ট্রি, হ্যাঁ, মিনিস্ট্রি অফ কমার্স। কমার্স। যেহেতু আমাদের এই কোম্পানিজ অ্যাক্টটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে, সুতরাং এই কোম্পানিজ অ্যাক্টে যত গভর্নমেন্ট কথা বলা হয়েছে মিনিস্ট্রি অফ কমার্স, ওখানে আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, মিনিস্ট্রি অফ কমার্সে এই ধরনের আবেদন দেওয়ার মতো আপনার জায়গা রয়ে গেছে, সেখানে আপনি এগুলি দিতে পারবেন। আর কোর্ট মানে যেখানে বলা হবে সব হাইকোর্ট, কোনো সিভিল কোর্ট না, কোনো ক্রিমিনাল কোর্ট না, হ্যাঁ, লোয়ার কোর্ট না, অলওয়েজ হাইকোর্ট। হাইকোর্টে এই কোম্পানিজ অ্যাক্ট রিলেটেড বিচার করার জন্য আলাদা বেঞ্চ রয়ে গেছে, এই বিজনেস কেসগুলি তারা হ্যান্ডেল করে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা সবাই একবারে জেনে গেলাম, কোর্ট মিনস হাইকোর্ট, গভর্নমেন্ট মিনস মিনিস্ট্রি অফ কমার্স। তাহলে কি হলো, মেমোরেন্ডামের অল্টারেশনের পদ্ধতি আমরা পেয়ে গেলাম। স্যার নোটিশে ছিলেন এই কাজটা, হ্যাঁ, স্যার নোটিশে একটু ছিলেন, স্যার নোটিশে একটু কথা ছিল স্যার আমার, সেটা স্যার নোটিশটা দিব রয়েছে কি লিখবো স্যার? নোটিশটা যেমন ব্যাংকে দিব বা লোন প্রোভাইডারকে দিব বা যে পত্রিকায় দিব, সেখানে কি স্যার যেই ক্লোজটা চেঞ্জ হবে বা অল্টারেশন হবে হ্যাঁ, সেই বিষয়টা লিখতে হবে নোটিশে, যে আমরা এত দ্বারা জি। সিদ্ধান্ত নিয়েছি বোর্ড রেজুলেশন অনুযায়ী, এত নাম্বার বোর্ড রেজুলেশন অনুযায়ী, যে আমরা এই জিনিসটা চেঞ্জ করব, এটা তাকে জানাতে হবে, এই তো? হ্যাঁ, এটা এই আমাদের মেমোরেন্ডামে অবজেক্টিভ ক্লজ, এটাকে নতুন আমি ইনসার্ট করব, এই অথবা এটা ডিলিট করব। এটার ব্যাপারে কারোর যদি কোনো প্রতিবাদ করার থাকে, কেউ যদি মনে করে
সে কোর্টে অমুক তারিখে হিয়ারিং হবে, সে ওখানে এপিয়ার হতে পারে, সে ওখানে হাজির হতে পারে। এটা কেমন নোটিশ কোর্ট একটা, জি হ্যাঁ জি স্যার বলেন স্যার। স্যার এখানে কোর্ট বলা আছে যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে তাদেরকে পর্যাপ্ত নোটিশ যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, তো এই এখন যার যার স্বার্থ ক্ষুণ্ণ হবে সে তো জানবে, যেহেতু এটা পাবলিক নোটিশ, স্পেশাল কিছু লোককে দিতেই হবে। তার ভিতরে বড় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে যারা লোন দেয় তাদের, এখন সেটা আমি দিবেন আসছি স্যার। আলোচনা করব। লোন প্রোভাইডার তারা, দেন হতে পারে বড় সাপ্লায়ার, বড় কোনো সাপ্লায়ার যারা আপনাকে ক্রেডিটে বাকিতে মাল দিয়েছে, হ্যাঁ, এরকম কোনো বিষয় থাকতে পারে। সেটা হয়তো কোর্ট আপনাকে বলেই দিবে যে এই লোককে আপনি কিন্তু নোটিশ রিসিভ করায় আনতে হবে, বা তার অফিসে এটাকে পৌঁছায় দিতে হবে, এরকম কিছু ইস্যুস থাকবে। তাহলে আমরা জেনারেল নোটিশ এটা তো থাকবেই। এখন এখন আসেন হচ্ছে যে এদের স্বার্থ কি স্বার্থক্ষুণ্ণ হতে পারে, আমরা একটু দেখি। স্বার্থক্ষুণ্ণ হতে পারে কি, সে সে আপনি এটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, টেক্সটাইল, এটা কথার কথা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এখানের সাথে আপনি গার্মেন্টস কে আপনি যোগ করবেন, বা অন্য একটা আপনি গার্মেন্টস বা কোনো কিছু একটা এডিশন করবেন গার্মেন্টস, গার্মেন্টস ছিল এটাকে আপনি ডিলিট করবেন, এটাকে বাদ দিবেন। এখন ব্যাংক যে আপনাকে লোন প্রোভাইড করেছে, সে মূলত গার্মেন্টস এর চিন্তা করেই লোনটা দিয়েছে। যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখানে খুব একটা লস হয় না, অর্ডার ওনার আছে ভালো, তো ইন্টারন্যাশনাল মার্কেটে ভালো ডিমান্ড আছে, সুতরাং আমি সেই চিন্তা করে আমার বোর্ড অফ ডাইরেক্টর তাকে লোন অ্যালাউ করেছে। এখন এই অবজেক্টিভটা যদি বাদ হয়ে যায়, তাহলে এই এই লোকের কাছ থেকে ব্যাংক তো তখন মেবি ইনসিকিউরড হতে পারে, মেবি মোর রিস্কি হতে পারে ব্যাংকের জন্য, বা নতুন কোনো বিজনেস যেটাকে এডিশন করবেন সেটা ব্যাংক মনে করতে পারে যেটা তো আরো মোর রিস্ক টেক করতেছে। কোম্পানি যদি ওয়াইন্ডিং আপ হয়, কোম্পানি যদি লস করে, তাহলে আমি তোমার লোন ফেরত পাবো না, এই জন্য আমার স্বার্থ নষ্ট হচ্ছে। হতে পারে বড় সাপ্লায়ার, যিনি টেক্সটাইল মিল, হওয়ার কারণে এখানে যিনি ইয়ার্ন সাপ্লাই দেয়, সুতা সাপ্লাই দেয়, তিনি কোটি কোটি টাকা এই কোম্পানির কাছে পাবে। এখন যদি এটা চেঞ্জ হয়, এই সুতা আর ওনার কাজে লাগবে না, সুতা আর উনি কিনবে না এই কোম্পানি। তাহলে না কিনলে তা আমার আমার যে জিনিস তার আর লাগবে না কাজে, সেই কোম্পানি কি আমার টাকা, নর্মাল বিজনেসের সময় টাকা দেয় না, আর ওই জাতীয় বিজনেস যদি তার না থাকে, আমার টাকা কি আমি পাবো? এরকম একটা সমস্যা থাকে না, কি মনে করেন আপনারা? থাকেন স্যার। একটু থাকে। এমনও আপনি চাকরি করেন না, আপনি চাকরি করেন, এটা জাস্ট আপনি ফর এক্সাম্পল চাকরি করেন, আপনি চাকরি করতেন যেটা টেক্সটাইল, লিডিং টেক্সটাইল মিল, বড় কোম্পানি, ঠিক আছে, এটা একটা আছে, আমি চাকরি করব এজ এ চিফ অ্যাকাউন্টেন্ট। এখন এটা টেক্সটাইল আর করবে না, ওই সাইট বন্ধ করে দিয়ে শুধু গার্মেন্টস চালাবে। এখন গার্মেন্টসে তো আপনি চাকরি নাও করতে পারেন, যে আমি তো গার্মেন্টস এর চাকরির জন্য তো এখানে চাকরি নেই নাই, কারণ গার্মেন্টস তো সারা রাতের কাজ, আমাকে সারা রাত ধরে ডিউটি করতে হবে, সুতরাং আমি এটা হয়তো করব না, আমারও এটা স্বার্থ নষ্ট হয়। তো সুতরাং মানে এই অবজেক্টিভ ক্লজ চেঞ্জের ক্ষেত্রে মানুষের রাইটস, অব্লিগেশন, এগুলি চেঞ্জ হয়, এটাকে এফেক্ট করে। এই জন্য এখানে কোর্ট পারমিশনের ব্যবস্থা রাখা হয়েছে, যে কোম্পানি নিজে একটা স্পেশাল রেজুলেশন করলো আর এইটা দিয়ে তার মেমোরেন্ডাম চেঞ্জ করে ফেললো, সেটা যেন না করতে পারে। তার জন্য একটা আহ, একটা একটা কোর্ট রয়ে গেছে, যে তুমিও আসো, দুইজনই আসো, আমি একটা ডিসিশন দিয়ে দিব, যেখানে আসলে দুইজনের কথা যদি দুই রকম হয়, তাদের থার্ড একটা আরবিট্রেশন লাগে, সেটার জন্য কোর্ট সেই দায়িত্বটা নিচ্ছে। এই জন্য কোর্ট পারমিশনকে রাখা হয়েছে এখানে। তো যাই হোক, মূল কথা হলো কোর্ট পারমিশন লাগবে। তো এটা হলো দিস ইজ দ্য ওয়ে হাউ মেমোরেন্ডাম, পার্টিকুলারলি অবজেক্টিভ ক্লজেস অফ মেমোরেন্ডাম ইজ চেঞ্জড অর অল্টার্ড। এটা হলো আমি যেটা প্রশ্ন বলছিলাম, যে হাউ। দ্বিতীয় হলো এই চেঞ্জের এই আইনে আরো কিছু কথা বলেছে,
যে কেন চেঞ্জ করা হয়। এই চেঞ্জ যদি একটা যুক্তিসঙ্গত গ্রাউন্ড থাকতে হবে। আপনারা জানেন যে কোনো কোর্টের কাছে কোনো কিছু চাইতে হলে, কোর্টের কাছে কোনো ডিসিশন চাইতে হলে, জাজমেন্ট চাইতে গেলে আপনার একটা গ্রাউন্ড থাকা লাগবে। গ্রাউন্ড থাকা লাগবে। গ্রাউন্ডস যদি না থাকে, তাহলে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ইভেন ইনকাম ট্যাক্সেও যদি একটা আপিল করেন, তার একটা গ্রাউন্ডস থাকা লাগবে, একটা গ্রাউন্ডস দেওয়া লাগবে যে আপিলটা কেন করলেন, আপনি কি চাচ্ছেন, আপনি আপনার কি লিগাল রাইটস ক্ষুণ্ণ হয়েছে, একটা গ্রাউন্ডস লাগবে। সেই গ্রাউন্ডসকেই বলা হয় হলো ওয়াই, কেন আপনার চেঞ্জ প্রয়োজন, বা অথবা হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত আপনি চাইতে পারেন। এই জাতীয় কিন্তু অনেক question থাকে। What are the grounds of alteration? Why memorandum is changed? দেখেন, এখান থেকে বললো why objective clause is changed, তাহলে এইখানকার কোনো কথাই কোনো কাজে লাগবে না। একটু আপনারা বুঝতে পারেন কি পারেন না? কি আপনারা বলেন, কেউ রেসপন্স করেন? স্যার কি বিষয়? আমরা বলছি যে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, যে মেমোরেন্ডাম অবজেক্টিভ ক্লজ চেঞ্জ করার পদ্ধতি, কিভাবে চেঞ্জ করা হয়, হোয়াট ইজ দা প্রসেস। একটা প্রশ্ন যদি হয় why objective clauses of a memorandum is altered or is changed, তাহলে কি এই যা পড়লাম এই কোনো কাজে আসবে? এগুলির ভিতরে কোনো কিছু না যে না আসবে? না 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 স্যার, আদৌ ইনইফেক্টিভ, ইনভ্যালিড কথাবার্তা। জি সুতরাং এখানে আপনি কোর্ট পারমিশন লাগবে কি লাগবে না, দেন স্পেশাল রেজুলেশন লাগবে কি লাগবে না, এই কথা বলে কোনো লাভ আছে? না না এইটুক বোঝা দরকার। এখানে যুক্তি খালি দিতে হবে। খালি মানে জানা থাকলেই লিখলে হবে না। স্যার কি কি মানে প্রয়োজনে এটা প্রয়োজন সেটা লিখতে হবে, মানে কেন এটা হ্যাঁ, করতে হয় কেন প্রতিষ্ঠানকে। কেন যেমন চেঞ্জ করে মেমোরেন্ডাম? যেন স্যার বলতে পারে যে আমার ব্যবসার Economic ধরনটা efficiency। এখন পরিবর্তন হয়েছে, আগে এটা ছিল হ্যাঁ, এই পরিবর্তন সেইগুলি হওয়ার বলতে কারণে হবে। আমাকে এখন এই ব্যবসাটা আমার এখন করতে হবে ফর দা মানে আপকামিং ডিমান্ড অফ দা কান্ট্রি, হ্যাঁ, সেই হিসেবে আমার আপনাকে এখন স্যার এটা সেই এখন করতে এক্সপোর্ট হবে। করবে, এখন এক্সপোর্ট করবে, গ্রাউন্ড তার করতে এক্সপোর্ট লেখা হয়। নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেইটা লাগবে। এখন ওই কোর্ট পারমিশন স্পেশাল এইসব কথাবার্তা বলে আর লাভ নেই। জি স্যার। তো এই জন্য কোম্পানিজ অ্যাক্ট এই গ্রাউন্ড গুলি বলে দিয়েছে। গ্রাউন্ড যে এই গ্রাউন্ড হলে আপনি চেঞ্জ করতে পারবেন, এই গ্রাউন্ডের মধ্যে নাহলে পারবেন না। কোম্পানিজ অ্যাক্টে ডিফাইন করা হয়েছে অলরেডি যে দিস আর দ্য গ্রাউন্ডস, এইগুলি হলে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যা মনে লাগে আপনি তা এই মেমোরেন্ডামে চেঞ্জ করতে পারবেন না। তো সেইটা কি, এইটা আমাদের সিনপসিসে থাকবে, সিনপসিসে পাবেন। তো জাস্ট নোট আকারে আমি একটু সংক্ষেপে আপনাদের ক্লাসের জন্য more economically or আমি জাস্ট কি ওয়ার্ডস গুলি বলছি, efficiently or more efficiently। আপনি রান দা কোম্পানি, আপনি চেঞ্জ করবেন কি জন্য? টু রান দা কোম্পানি মোর ইকোনমিক্যালি ওর মোর এফিসিয়েন্টলি, আরো এফিসিয়েন্টলি আপনি কোম্পানিটা রান করাতে পারবেন। এই মেমোরেন্ডামের যে চেঞ্জ আপনি করতে চাচ্ছেন, আপনাকে বলতে হবে যে যদি আমি কোম্পানির এই মেমোরেন্ডামের এই জায়গাটা চেঞ্জ করি, আমার আরো প্রফিট বেড়ে যাবে, কস্ট মিনিমাইজ করা সম্ভব হবে, অথবা কস্ট অপটিমাইজ করা সম্ভব হবে, এবং এবং আমার এফিসিয়েন্ট প্রোডাকশন আর প্রফিটেবিলিটি বেড়ে যাবে। এই ম্যানুয়ালি যা কাজকর্ম করছি এটা এতদিন চলছে, এখন আর এগুলি চলবে না। এখন আমাদের একটু ডেভেলপমেন্ট দরকার। এটা তো পুরোনো পদ্ধতিতে, এইগুলি না করার কারণে আসলেও কিন্তু অনেক কোম্পানি রিডান্ডেন্ট হয়ে যায়।
কারণ অনেক কোম্পানি, অনেক প্রফেশন, অনেক বিজনেস কিন্তু রিডান্ডেন্ট হয়ে যায়। এটা আমাদের প্রফেশনেও আছে। এই যে আমাদের প্রফেশনে এক সময় আমরা যেভাবে অডিট করতাম, ক্যাশ বুক দেখে দেখে টিক চিহ্ন মারতাম, আমাদের প্রফেসররা, আমাদের আমাদের প্রিন্সিপালরা টিক চিহ্ন শিখাতেন কিভাবে টিক চিহ্ন দিতে হয়, লাল কালির টিক, সবুজ কালির টিক। এখন কি আপনারা সেই টিক চিহ্ন দেন? কিছু ভাউচার পত্র না, রাখলেই অডিট হয়ে যাইতো, এখন স্যার কি আমরা তাই দিছিলাম হয়? স্যার। হ্যাঁ, স্যার আমরা দিছিলাম 12 আপনারা দিয়েছিলেন। জি স্যার। কিছু ভাউচার সাপোর্টিং রাখলেই অডিট হয়ে যাইতো। ক্যাশ ইন, ক্যাশ এট ক্যাশ ব্যাংক, বুকে সাইন করতে বলতো স্যার, ক্যাশ বুকে সাইন করতে। ক্যাশ বুকে সাইন করতে হতো, সিল মারতে হতো। এখন এই ক্যাশ এট ব্যাংক কত টাকা আছে 10টা ব্যাংকের এই সামারি করে ব্যাংক টোটাল মিলাইয়া আর ওই ব্যাংকের স্টেটমেন্টও তলে রেখে দিলেই হয়ে যাইতো যে তার ক্যাশ ব্যাংক ব্যালেন্স মিল আছে। এখন ওইটা রাখলে আপনাকে ইয়া দিয়ে দিবে, সিগনিফিকেন্ট ডেফিসিয়েন্সি দিয়ে দিবে, এবং এই আপনি যদি এইভাবে অডিট করেন আপনাকে অডিট লাইসেন্স ক্যান্সেল করে দিবে, আপনার ডিবিএস লক করে দিবে। যে ক্যাশিয়ার ব্যাংক 10 লাখ টাকা, তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এক একটা 1 লাখ টাকা করে আছে, তো 10টা ব্যাংকের স্টেটমেন্ট রেখে দিলেন, এটা সামারি করে রেখে দিলেন, আর আপনি ব্যাংক ব্যালেন্স মেনে নিলেন। দিস ইজ নট দ্য ওয়ে। এটা একসময় ছিল, একসময় এইটাই তো অনেক বড় ব্যাপার ছিল, কারণ কেউ কিছুই রাখতো না, তাই না, সাদা কাগজে লিখে রাখতো। এরপরে যারা রাখতো তারা এতটুকু, এখন এইটা রাখলে হবে না। দিস ইজ নট দ্য অডিট, এটা তো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ভাউচারে সাপোর্টিং রাখছেন আপনি, তাই না? চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় হলো, আগের যুগে ম্যানুয়ালি কাজকর্ম হতো, কোনো ডিবিএস ছিল না, অডিট রিপোর্ট আনতো, খসাখস সাইন করে দিয়ে ছেড়ে দিত। এখন কি তাই করা আছে? কোন তারিখে অডিট করলেন, কি করলেন, সব আপনাকে সিস্টেমে রেকর্ডেড থাকতেছে। আগে বলা হতো যে এই অডিট আমি করি নাই, অডিটর নিজেই অনেক সময় অস্বীকার করতেন যে আমি অডিটটা করি নাই, সাইন তো আমার না। কিন্তু এখন কি বলার সুযোগ আছে সাইন আমার না? আছে কি মনে করেন? না, কারণ আমরা ওনার ওনার নামের যে ডিবিএস পোর্টাল, ওই পোর্টালে ওনার নাম অটোমেটিক্যালি কোন তারিখে ঢুকেছেন, কয় মিনিটে, কয় সেকেন্ডে উনি এই কাজটা করেছেন তাও রেকর্ডেড। অস্বীকার করার কোনো কায়দা নাই, ওইটা ডিলিট করারও কোনো কায়দা নাই। 7 দিনের ভিতরে অ্যামেন্ডমেন্ট করতে দেয়, আর কিছু করা যাবে, ওইভাবে থেকে যাবে। এবং রেগুলেটরি অথরিটি দেখতে পারবে যে আপনি কয়টা অডিট করলেন, কি করলেন না করলেন। সে ওখানে বসে বলে দিবে এই ফাইলটি আপনি নিয়ে আসেন, তখন আপনি বলবেন যে এই অডিটটা আমি করি নাই, এটা বলতে পারবেন? হম। তো সিস্টেম বেস এখন অনেকে এই এই আইটি হ্যান্ড যাদের দুর্বল, যারা প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইসব পারে না, বা এইগুলি সম্পর্কে যারা ওয়াকিবহাল না, এই অনলাইনে ক্লাস যদি আমি না করতে পারতাম, আমার ক্লাস দিত না। বলে তুমি অনলাইনে ক্লাস নিতে পারো না, তুমি জুম বুঝো না, তুমি ইয়া কি বলে তোমার ওই আহ, তোমার তোমার স্লাইড প্রেজেন্টেশন তুমি বোঝো না, সুতরাং তোমার ক্লাসের জন্য তুমি ইনইফেক্টিভ। এক সময়ের খুব নাম করা স্যার, এখন এগুলি না পারার কারণে তা না, এই ব্যাপারে ওনারা পেছনে পড়ে যাচ্ছে। এখনো আমি বলবো যারা আমরা অডিট করছি, সামনে সিস্টেম বেজ অডিট আসলে এখনকার আমরা অনেকে বাদ পড়ে যাব, কারণ আমাদের ওই ব্যাপারে সেই দখল না থাকলে তাহলে আর আমরা কাজ করতে পারবো না। সুতরাং এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের সাথে ইন্ডাস্ট্রি ওরকম। এক সময় বাংলাদেশে টেক্সটাইল মিল ছিল কি ইলেকট্রিক, ইলেকট্রিক ওটাকে বলা হয় হলো, যেটা এখনো আছে কিছু ওই ইয়াতে নরসিংদী, মাধবদী ওই এলাকা, ইলেকট্রিক কি শাটাল, কি শাটাল শাটাল না কি বলে, এগুলি মিলস আর কি। যারা নরসিংদী বাড়ি যদি কেউ থেকে থাকেন সে জানেন এটা। এখনো তাদের ওখানে হাতে প্রথম হলো হাত দিয়ে করতো, তারপরে হাত চলে যায় ইলেকট্রিকের মাধ্যমে, ওই একটা একটা সুতা ভিতর দিয়ে ঢুকতো স্যার বেরোতো, স্যার একটা এভাবে। ইলেকট্রিক তাঁতের মেশিনের মতো স্যার এগুলো। ইলেকট্রিক তাঁতের মেশিন এটা দিয়ে ছিল বাংলাদেশে একসময়। এরপরে আরো নতুন ভার্সন আসছে, এয়ার জেট লুম, ওয়াটার জেট লুম, কোনো হাতের কাজ নাই, অটোমেটিক সুতা ভিতর দিয়ে যাচ্ছে বেরোচ্ছে,
মিনিটে মিনিটে গজ কাপড় তৈরি হয়ে যাচ্ছে, ওয়েস্টেজ নাই, সুতা নষ্ট হয় না, তুলা নষ্ট হয় না, সুন্দর ফিনিশিং সেরকম, অনেক ফাইন সুতা দিয়ে, চিকন সুতার দিয়ে অনেক দামি দামি কাপড় তৈরি করা হচ্ছে। এখন ওই তাঁতের লুম তো আর চলে না, ওই ওই লুম আর চলে না এরকম। সুতরাং মোর ইকোনমিক্যালি মোর এফিসিয়েন্টলি রান করার জন্য অনেক সময় মেমোরেন্ডাম চেঞ্জ করার দরকার হয়। ওনার মেশিনারি ইম্পোর্ট করবে যে এই কথাই মেমোরেন্ডামে নাই, কারণ সেই সব চিন্তা তো করে নাই। এখন এটা মেশিন ইম্পোর্ট করতে গেছে, ব্যাংক বলছে যে আপনি তো ইম্পোর্ট করবেন কি, আপনার তো এটা পারমিশনই নাই, তাহলে আপনাকে মেমোরেন্ডামে চেঞ্জটা লাগবে। তাহলে আমি বলবো যে গ্রাউন্ডের মধ্যে এই গ্রাউন্ড যদি আপনি আনতে পারেন যে আমার কোম্পানির মেমোরেন্ডাম চেঞ্জ হলে আমার কোম্পানি উইল রান মোর ইকোনমিক্যালি অর মোর এফিসিয়েন্টলি, তাহলে আপনার এই অবজেক্টিভ ক্লজ চেঞ্জটা ভ্যালিড এবং আপনি কোর্টে সাবমিট করতে পারেন, রেজুলেশন নিতে পারেন, আর জেসিতে জমা দিতে পারেন। আশা করি এটা আপনার হয়ে যাবে, কিন্তু গ্রাউন্ড এটা সাপোর্টেড হতে হবে। একটা গ্রাউন্ড পেলাম না, 2 নম্বর গ্রাউন্ড, its main purpose, মেইন পারপাস মানে ওই যে আমি বলছিলাম 1 নাম্বার কোর যে টেক্সটাইল মিল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড টেক্সটাইল মিল, এই মেইন পারপাসটাকে পার্সু করার জন্য, অ্যাটেইন করার জন্য আপনার আরো কোনো ইমপ্রুভ পদ্ধতি, ইমপ্রুভ ওয়ে দরকার, ইমপ্রুভ ওয়েস ফর অ্যাটেইনিং ইটস মেইন পারপাসেস। আমি বলতেছি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, কিন্তু আমার এমন একটা জায়গায় বাধা রয়ে গেছে যেটাকে রিজলভ না করলে আমি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড খুব বলতে পারছি না। সুতরাং আমার এই ইমপ্রুভমেন্ট দরকার। যদি তাই হয় তাহলে আপনি এই মেমোরেন্ডাম চেঞ্জটা করতে পারেন, এটা ভ্যালিড হবে। 2 নম্বর গ্রাউন্ড। 3 নম্বর গ্রাউন্ড, এরিয়া অফ অপারেশন। এরিয়া অফ অপারেশন অফ দ্য কোম্পানি, এটা জিওগ্রাফিক্যাল এরিয়া হতে পারে, অর 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 আপনার বিজনেস এরিয়াও হতে পারে, বলা নাই এখানে। যাই হোক, এরিয়া এনলার্জমেন্ট, যে আপনি বিজনেসটা করতে চাচ্ছিলেন একটা কনফাইন্ড এরিয়াতে, এটাকে আপনি আরো ডেভেলপ করতে চান, ওয়াইডার করতে চান, এমনকি আপনি বিদেশে পর্যন্ত যেতে চান, এরকম যদি এরিয়া ডেভেলপমেন্টের জন্য হয় তাহলে এই জাতীয় গ্রাউন্ড আপনার ভ্যালিড। তারপরে হলো 3 নম্বর হতে পারে এক্সিস্টিং বিজনেসের সাথে, এক্সিস্টিং যে বিজনেস আছে বিজনেসের সাথে ইজিলি, ইজিলি কম্বাইন্ডেবল, এরকম কোন নিউ বিজনেস যদি হয়, ইজিলি কম্বাইন্ড করা যায়, বা এটাকে এক্সটেনশন করা যায়, যে আর একটা বিজনেস আপনি করবেন কিন্তু এক্সিস্টিং যে সার্কামস্টান্সেস তার সাথে ইজিলি আর একটা নতুন বিজনেসকে আপনি কম্বাইন করতে পারেন এবং এটার জন্য আপনার খুব সহজ হবে। ফর এক্সাম্পল সে আপনার একটা মিনারেল ওয়াটার ইন্ডাস্ট্রি আছে, মিনারেল ওয়াটার আপনি পানি তৈরি করেন, মিনারেল ওয়াটার প্রডিউস করেন। তো মিনারেল ওয়াটারের জন্য আপনি একটা বোতল আপনি বাইরের থেকে কিনে আনেন। তো আপনি নিজে চিন্তা করলেন যে আমি বোতল তো আমি নিজে কিনে আনি, আর বোতল কোম্পানি মে বি অ্যানাদার ইউনিট অফ দিস কোম্পানি, তাহলে আমি একটা বোতল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করে ফেলি,
তাহলে আমি এটাকে ইজিলি কম্বাইন করে আমি এখন টোটাল বিষয়টা আমার একসাথেই আমি নিজের ইউজার কাস্টমার, সুতরাং কোনো মার্কেটিং করতে হবে না, ইজিলি কম্বাইন করা যায়। সুতরাং এই জাতীয় একটা বিজনেসকে আমি করতে পারবো, কিন্তু তার জন্য আমার কি লাগবে, আমার একটু মেমোরেন্ডাম চেঞ্জ লাগবে, তাহলে আপনি এটা করতে পারবেন। তারপরে হচ্ছে উল্টা, এটা তো আপনি নতুন বললেন, এবার উল্টা রেস্ট্রিক্ট, restricts or abandon any restrict or abandon any objective। অনেক সময় হয় কি যে কিছু অবজেক্ট অলরেডি আপনার মেমোরেন্ডামে আছে, কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশনস দেওয়া নাই, লিমিটেশন দেওয়া নাই, সিলিং দেওয়া নাই। এতে করে ম্যানেজমেন্ট কোম্পানিটাকে ভুল রান করতে পারে, আমার কোম্পানিটা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি কিছু সিলিং রেস্ট্রিকশনস করে দিব, অথবা একটা বিষয় আমি রাখবই না আমার মেমোরেন্ডামে, অ্যাবান্ডন করে দিব, বাতিল করে দিব। এক্সাম্পল হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি আগে বলেছিলাম ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। অনেক কোম্পানির শেয়ারে বাজার, শেয়ার ক্যাপিটাল মার্কেটে মেইনলি, এটা লেগে ক্যাপিটাল মার্কেট। আমার কোম্পানি তো টেক্সটাইল মিল, তা আমার তো কিছু ফান্ড থাকে সবসময়, তা আমি কিছু টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করব। তো এটা বিনিয়োগ করতে গেলে তো মেমোরেন্ডামে এটা অবজেক্টিভ থাকা লাগবে যে এই কোম্পানি অন্য কোম্পানির ক্যাপিটালে বিনিয়োগ করতে পারে, এই কথা থাকা লাগবে। এখন এইটা থাকলে দেখা গেল কি যে আমার তুলা কিনা, সুতা কিনার টাকা দিয়ে শেয়ার কিনে বসে আছে এমডি সাহেব, ডাইরেক্টর সাহেবরা। তো আমার মূল যে বিজনেস, সেই বিজনেস ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর ওইগুলি করার কারণে, ক্যাপিটাল মার্কেট ফল করার কারণে আমার ক্যাপিটাল আটকে গেছে। ব্যাংকের থেকে লোন করেছি, সেই লোনের টাকা দিয়ে শেয়ার কিনে এখন ধরা খেয়ে আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত। তাহলে আমি কি করতে পারি? দুইটা কাজ করতে পারি। একটা হলো রেস্ট্রিকশন করে দিতে পারি যে আমি, হ্যাঁ, এই কোম্পানি অন্য কোম্পানির শেয়ার কিনতে পারবে, তবে আপ টু এ লিমিট অফ টাকা, সে 5 crore, 5 কোটি টাকার পর্যন্ত। দিস ইজ রেস্ট্রিকশনস। অথবা এখানে কিছু রুলস রেগুলেশন আমি বসায় দিতে পারি। জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারদের সবার পারমিশন লাগবে, দিস আর দ্য রেস্ট্রিকশনস। এরকম আমি করে দিতে পারি, লিমিটেশনস, সিলিং আমি বসিয়ে দিলাম। আরেকটা হতে পারে টোটালি আমি এই ক্লজটাই রাখবো না, এই ক্লজটাকেই আমি ডিলিট করে দিব। এই ক্লজটা ভালো না, ক্যাপিটালে আমার বিনিয়োগ করা তো দরকার নাই, আমি যে বিজনেস, সেই বিজনেসই করবো। বাংলাদেশে লিজিং কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে 2010 সালে, ক্যাপিটাল মার্কেটে তারা অধিক বিনিয়োগ করে, এবং অনেক ব্যাংকেরও অনেক ক্ষতি হয়েছে। তারা তাদের মূল বিজনেস বাদ দিয়ে, তখন ওই সময় ক্যাপিটাল মার্কেট খুব চাঙ্গা ছিল 2008-9 এর দিকে, ওখানে অনেক বিনিয়োগ করার কারণে হিউজ মার্কেট পতন হয়। আর সেই পতনের কারণে এই লিজিং কোম্পানিগুলির টাকা সব আটকে যায়, এবং তারা এখনো পর্যন্ত সেই ক্ষতি থেকে কাটিয়ে উঠতে পারেনি, অনেকে খুবই রুগ্ন অবস্থা হয়ে গেছে। এইগুলি যদি না থাকে তাহলে তো আর ওই ওই সুযোগ ছিল না। সুতরাং আমি এটাকে অ্যাবান্ডন করে দিব, বাতিল করে দিব, একটা হতে পারে। এই ফর রেস্ট্রিকশনস, ফর অ্যাবান্ডন অবজেক্টিভ ক্লজ যদি করার দরকার হয়, তাহলে এই জাতীয় চেঞ্জ can be taken as a special resolution, can be submitted to the court for permission। সুতরাং এই গ্রাউন্ডের ভিতরে কভার করতে হবে। তারপরে হলো টু সেল, or dispose of any of its dispose of whole, sell অথবা dispose of, to sell or dispose of any
any undertaking of the company, কোম্পানির কোনো আন্ডারটেকিং, কোম্পানির কোনো অঙ্গ সংগঠন অথবা ইভেন এই কোম্পানি এটা যদি ফেল করতে চান, কেমন, তাহলে মেমোরেন্ডাম চেঞ্জ দরকার। এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট হয়ে যায় তাহলে আপনি মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারবেন। তারপরে হলো অ্যামালগামেট, অ্যামালগামেশন। অ্যামালগামেশন, একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে অ্যামালগামেট হবে, হ্যাঁ, এরকম হবে। তাহলে এটার জন্য উভয় কোম্পানিতে এই অ্যামালগামেশনের জন্য পারমিশন থাকা লাগবে, অর্থাৎ মেমোরেন্ডামে এটা ইয়া থাকা লাগবে। হ্যাঁ, কেমন আছেন? দাদা আমি একটা ক্লাসে থেকে বেরোয় আপনাকে কল দেই। আচ্ছা, আমি কল দেবেন আপনাকে। থ্যাংক ইউ দাদা। তো অ্যামালগামেশন উইথ এনি আদার কোম্পানি এরকম যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু মেমোরেন্ডাম চেঞ্জের প্রয়োজন হয়, তাহলে এই জাতীয় চেঞ্জ আপনি করতে পারবেন। বাস, এই দিজ আর দ্য টোটাল গ্রাউন্ড অ্যাজ মেনশনড ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট। আপনার চেঞ্জ যেন এই কয়টা গ্রাউন্ডের একটার মধ্যে যেন পড়ে, এর কোনোটার সাথে যদি কোনো সম্পর্ক না থাকে সেই জাতীয় চেঞ্জ করা যাবে না। এখন ডিপেন্ডস অন দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন, আসলে আমার কোন গ্রাউন্ডে পড়ে এটা আপনাকে ওই প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে। ফলে এখন অনেক সময় প্র্যাকটিক্যালি আসে যে একটা টেক্সটাইল মিল সে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে বা লেদার ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে, এই ধরনের চেঞ্জ করা যাবে কিনা। কখনো কিন্তু স্পেসিফিক্যালি যে উত্তর দেওয়া যে ইয়েস অর নো ভেরি ডিফিকাল্ট, কারণ আমি তো জানি না যে এটা কোনটার ভিতরে পড়বে। কখনো আপনাকে কিন্তু এগুলি বলতে হবে, যেটা আমার সিনপসিসও বলা থাকবে, কোম্পানি যে বইতেও বলা আছে, যাতে শুধু আমি একটা ওয়ার্ড লিখে দুইটা ওয়ার্ড লিখে জাস্ট পয়েন্ট গুলি আপনাদেরকে ধরে দিয়েছি, কিন্তু সেন্টেন্সটা তো পুরো হতে হবে, যেটা খুব বেশি বড় না, এটাকে জাস্ট গ্রামেটিক্যালি একটু ফেলতে পারলেই হয়ে গেল যে এই কয়টা গ্রাউন্ডের কোনো একটি গ্রাউন্ডে যদি যে প্র্যাকটিক্যালি যেটা আছে তাও যদি দিতে হয়, তাহলে কিন্তু এগুলি আপনাকে বলে যে যে কোনো একটার মধ্যে যদি কভার করে তাহলে ওই করা যাবে, কারণ এখানে আরো কিছু ইনফরমেশন দরকার, যদি না হয় তাহলে যাবে না, সরাসরি উত্তর দেওয়া যাবে না, হ্যাঁ না কোনোটা ডাইরেক্টলি বলা যাবে না, বলতে হবে দিস আর দ্য গ্রাউন্ডস কভার করতে হবে। যদি কোনোটা কভার করে ফাইন, নো প্রবলেম, যদি না কভার করে তাহলে হবে না, স্টাইল আর কি, বুঝছেন। তাহলে আমরা আমার মনে হয় দিস আর দ্য এরিয়া, ম্যাক্সিমাম এরিয়া আমার মনে এনাফ যে মেমোরেন্ডামের অবজেক্টিভ ক্লজ কিভাবে চেঞ্জ করা হয়। এখন যদি প্র্যাকটিক্যালি আপনাকে দেওয়া হয়, আপনি একটা স্পেশাল রেজলিউশন করবেন, দেন কোর্ট পারমিশন যাবেন, আর এগুলি করতে গেলে ভাই আপনার সাথে তো একজন লোক থাকবে। স্পেশাল রেজলিউশনটা না হয় আপনি প্রফেশনাল একা করবেন, কোর্ট পারমিশন যখন যাবেন তখন তো উকিল লাগবে, উকিল আপনাকে দেখা দিবে কি ফর্ম ফিল আপ করতে হবে, কোন জায়গায় সই করতে হবে, এগুলি ভয়ের করে নেবে, বিষয় না প্র্যাকটিক্যালি। দেন কাকে কিভাবে নোটিস করতে হবে সেটাও প্র্যাকটিক্যালি আপনি একটা লাইন পেয়ে যাবেন। যাই হোক, এখন আমরা থিওরিটিক্যালি শিক্ষার জন্য, পড়াশোনার জন্য, এটার জন্য এতটুকু আমার মনে হয় এনাফ যে কিভাবে চেঞ্জ করা হয়, কেন চেঞ্জ করা হয়, গ্রাউন্ডস কি, এতটুকু নলেজ থাকলে মোটামুটি। আরেকটা কথা হলো, এটা ইফেক্টিভ হবে না আনটিল ইট ইজ অ্যাপ্রুভড অর ডিসাইডেড বাই দ্য কোর্ট, এবং যতটুকু কোর্ট পারমিশন দিবে ততটুকু এটি ইফেক্টিভ হবে। এইটুকু হলো এর সাথে মূল কথা। জায়গায় আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি না?
Anybody, any question? নাই স্যার। বুঝতে পারছিস? সব বুঝে গেছেন নাকি? আলহামদুলিল্লাহ। এটা কি আসলে স্যার আপনি যেভাবে পড়াইছেন স্যার না বোঝার কিছু নাই স্যার। না বোঝার কিছু নাই? মাশাআল্লাহ, না বোঝার কিছু থাকার কথা না। আমি তো চেষ্টা করেছি, আমি তো একজন স্টুডেন্ট ছিলাম, যে কি কি বিষয় এখানে আসলে কভার করা উচিত বা কতটুকু থাকতে পারে। আমার মনে হয় এতটুকু নলেজ যদি আপনার ভিতরে নিয়ে আপনি পরীক্ষার হলে যান, প্র্যাকটিক্যালি যাই আসুক না কেন, এটা দিয়ে আপনি একটা ফেস করতে পারবেন, একটা এক্সপ্লেনেশন আপনি দিতে পারবেন। কারণ আমরা তো জানি যে আপনারা যারা স্টুডেন্ট, তারা আপনারা কিন্তু নাইদার এ ব্যারিস্টার অর এ লয়ার, আপনি আইনের বিষয়ে কিছু লেখাপড়া করছেন না, একদম ওরকম প্রফেশন না। মোটামুটি যেন একটা আইডিয়া আপনার এখানে আছে, এতটুকু যেন একেবারে ভুল না হয়ে যায়। যে আপনি বললেন যে একটা 10 মার্কের কোশ্চেন আসলো, 10 মার্ক, যে একটা লেদার ইন্ডাস্ট্রি তারা এরকম একটা টেক্সটাইল করতে চায়, তুমি কি মনে করো? তো আপনি যদি মনে করেন হ্যাঁ আমি মনে করি এটা করা যাবে, এক লাইন বলে দিলাম, তো 10 মার্কের উত্তর হয়ে যাবে? আপনাকে 10 মার্কে একও দিবে না, কারণ এটা কেউ বলবে যাবে, কেউ বলবে যাবে না, এক লাইনে। তো আসলে হোয়াট আর দ্য গ্রাউন্ড জাস্টিফিকেশন, আপনাকে কথাগুলি বলতে হবে, দিস আর দ্য এরিয়া, দিস আর দ্য গ্রাউন্ডস, এগুলিতে যদি কভার করে তাহলে ওনার টেক্সটাইল এটা করা যাবে। এখন ওনার তো আরো অনেক ইনফরমেশন দরকার, যে কোন গ্রাউন্ডস ওনার এটার জন্য ইফেক্টিভ হবে, নাকি ওনার ইমপ্রুভ হবে, নাকি এরিয়া অপারেশন বাড়বে, নাকি ইজিলি কম্বাইন করতে পারবে। এই জিনিসগুলো তো কোশ্চেনের করলে বলা থাকে না, কোনোদিনও বলা থাকবে না, থাকতে পারে না অত কথা। ওখানে অনেক গ্যাপ রয়ে গেছে। সুতরাং কনসিডারিং সাচ সিচুয়েশন, প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এই যে কোনো একটা গ্রাউন্ডের ভিতরে যদি পড়ে পাস, যদি না পড়ে নাই, এই মানে কম তো পরে যাইয়া ডিসিশনটা এরকম হবে মাঝামাঝি, বুঝছেন? তো মাঝামাঝি যখন, তখন বুঝে যাবে যে হ্যাঁ সে কোশ্চেনটা ধরতে পারছে। হ্যাঁ, এরকম ট্রিকি কোশ্চেন থাকে। তাহলে আমরা আমরা সেকশন 12 পড়লাম। ইনশাল্লাহ আমি আজকে আর কন্টিনিউ করবো না আপনাদের সাথে। আজকে কন্টিনিউ না করে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এই চ্যাপ্টারের পুরোটা আরো কিছু সেকশন আছে এখানে, আপ টু 36। তো আর 2-3টা সেকশন মেইনলি, তবে এরকম না, এরকম এত একটু জটিল এই এরিয়াটা গুলি, একটু আমরা এই জন্য একটু সময় বেশি দিয়েছি। আর এই এরিয়াটাই অনেক এরিয়াকে রিপ্রেজেন্ট করে। আসলে আমাদের অনেক কিছু পড়ানো হয়ে গেছে। আপনি অন্য সেকশনে যখন যাব, অন্য জায়গায় যখন যাব, দেখবেন যে অনেক কিছু আমাদের কভার হয়ে গেছে। যদি আপনারা এই 2টা ক্লাস আমার যে করলেন, এই 2টা ক্লাস যদি সত্যিকার আপনারা মন দিয়ে করে থাকেন, তাহলে অনেক চ্যাপ্টার আপনাদের কভার হয়ে গেছে বাই দিস টাইম। তা আমরা অনেক চ্যাপ্টারে যে আমাদের আর সময় লাগবে না, ওটা অত বেশি বোঝার দরকার হবে না। হ্যাঁ, অনেক সহজ হয়ে গেছে আমাদের। কিন্তু এই এরিয়াগুলি যদি দুর্বল থাকেন, তাহলে কিন্তু অন্য অন্য জায়গায় যে আমি কোশ্চেন করবো, দেখবেন আপনি বুঝতেছেন না কিছু। এই জায়গাগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমি আপনাদেরকে আজকে আবার এই যে আমরা লেখালেখি করলাম, স্টপ শেয়ারিং করি, করে এটা আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি এই আমার লেখালেখিগুলি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার 1-এ কিছু সময় আমরা নষ্ট করবো, খুব বেশি না ইনশাল্লাহ। কিছু সময় আমরা দিয়ে আমরা চলে যাব 2য় চ্যাপ্টার ইনশাল্লাহ, এবং আমরা ইনিশিয়ালি আপনাদেরকে একটা সিনপসিস দিয়ে দিব। তো আমাদের আজকের ক্লাসের বিষয়টা ছিল এটা ওয়াইন্ডিং আপনি। স্যার এটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই ওয়াইন্ডিং আপের উপরেই আমার এই লেখালেখিগুলি আছে। আপনারা পেলে একটু সাড়া দিয়েন। আর আমরা আর মাত্র 2-3টা সেকশন, বিশেষ করে সেকশন 36 আপনারা একটু পড়ে আসবেন।
দরকার হলে দেখে আসবেন। সেটা সেকশন 36টা আমরা একটু আলোচনা করব, আর দুই একটা আছে ওর সাথে একটা রিলেটেড একটা দুইটা সেকশন আলোচনা করে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই দুইটা ক্লাসে আমরা মোস্টলি প্রথম চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি। আর এর ভিতরে কিছু এরিয়া থাকে যে জিনিসগুলি বিভিন্ন কোর্ট ডিসিশনের ক্ষেত্রে হয়, যে কর্পোরেট পার্সোনালিটি কি, কর্পোরেট এন্টিটি কাকে বলে, কর্পোরেট পার্সোনালিটির এইসব বিষয়গুলি। তারপরে হলো মেমোরেন্ডামে নাই কিন্তু আপনি সেই কাজ করে ফেলছেন, অথবা মেমোরেন্ডামে নাই আর্টিকেলে আছে, অথবা আর্টিকেলে নাই মেমোরেন্ডামে আছে। এই জাতীয় অ্যাক্টিভিটিসকে আল্টা ভায়ার্স ট্রানজেকশন বলা হয়, ক্ষমতা বহির্ভূত কাজকর্ম। এগুলি করলে ফলাফল কি, এগুলি খুব পড়ানো লাগবে না, এগুলি আপনাদের সিনপসিসে আমি দেওয়া আছে। এই সিনপসিস নাম্বার 1 নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যদি কোনো মেইল আইডি আমাকে আমার মেইলে আপনারা ফরওয়ার্ড করে রাখেন, আমি ওই মেইলে দিয়ে দিতে পারবো বাসায় যে। এটা আমার ওই অন্য কম্পিউটার আছে, এই জন্য এখান থেকে আমি দিতে পারছি না। আজকের যে সিনপসিসটা বা কালকে আপনারা আমাকে বা অন্য অফিস ডেতে আমাকে একটা মেইল আইডি আমার ইয়াতে আমার মোবাইল নাম্বারে একটা মেইল আইডি দিয়ে রেখেন, আমি যে কোনো সময় এটা আবার আপনাদেরকে দিয়ে রাখবো। কেমন? স্যার এইটা মামুন আমাদের ক্লাস ভাইকে বললে রিপ্রেজেন্টেটিভ মামুন ভাইয়ের আপনাদের কাছে সঙ্গে আমাদের যোগাযোগ সবার করবে। মেইল আইডি আছে স্যার, তো তো উনি ঠিক আছে, আমাদেরকে দিতে আমাকে পারবে। আমার মোবাইল নাম্বারটা কি আমাদের আপনারা জানেন? ক্যাপ্টেনের কাছে দিয়ে রাখলেই হবে স্যার, সবাই পেয়ে যাবে তার কাছ থেকে। আমার মোবাইল নাম্বারটা কি আপনারা জানেন? না স্যার, আমি তো চ্যাট বক্সে বলবেন। দিচ্ছি 07 সেভেন 655 এই চ্যাট বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি, দেখেন আপনি 01755 এই নাম্বারে আপনারা আপনাদের ক্যাপ্টেন সাহেবের ওই ইয়াটা দিয়ে দিয়েন, মেইল আইডিটা। আমি রাত্রে হোক সকালে হোক যে কোনো এক সময় আপনাদের এই সিনপসিস 1 যেটা এটা দিয়ে রাখবো। এটা কিন্তু বেশ কিছু এরিয়া কভার করা আছে যেগুলি আপনার শুধু দেখলেই হবে, আর মেইনলি যেগুলি আলোচনার যোগ্য এগুলো আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ। কেমন? আপনারা কি আজকের এই সিনপসিসের এই এরিয়াটা পেয়েছেন? স্যার পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। তো আপনাদের যদি কোনো লাস্ট কোশ্চেন থাকে, লাস্ট ওয়ার্ড কিছু থাকে আপনারা বলতে পারেন, আপনাদের কোনো সাজেশন থাকলেও দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো উত্তর দিতে। আর না থাকলে আমরা আজকে ক্লোজ করবো এখানে। আসসালামু আলাইকুম স্যার। স্যার তাহলে আপনার তো তাহলে 6টা ক্লাস মানে 4টা ক্লাস শেষ তাই না স্যার? 2 দিন, 2 দিন আর কি, 2টা সেশন গেছে, তো এক এক দিনে যদি 2টা হয় তাহলে তাই।